আলবি টেলসে সবাইকে স্বাগতম। এখানে আপনারা উপভোগ করতে পারবেন বিভিন্ন গল্প, উপন্যাস এবং কবিতা আবৃত্তি, এবং কণ্ঠে থাকছি আমি সাজিনা সুরে আলবি। সো এখনই দেরি না করে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল নোটিফিকেশনটি অন করুন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকুন সুন্দর সুন্দর গল্প এবং উপন্যাস উপভোগ করার জন্য। ধন্যবাদ। আজকে শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী, পার্ট ৩। এবার বাড়ি হইতে যাইবার সময় হরিহর ছেলেকে সঙ্গে করিয়া লইয়া চলিল। বলিল, বাড়ি থেকে কিছু খেতে পায় না, তবুও বাইরে বেরোলে দুধটা ছিটা ওর শরীরটা সারবে এখন। অপু জন্মিয়া অবধি এখনো কোথাও যায় নাই। এ গায়েরই বকুলতলা, গোসাই বাগান, চালতেতলা, নদীর ধার, বড় জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক, এই পর্যন্তই তাহার দৌড়। মাঝে মাঝে বৈশাখ কি জ্যৈষ্ঠ মাসে খুব গরম পড়িলে তাহার মা বৈকালে নদীর ঘাটে দাঁড়াইয়া থাকিত। নদীর ওপারে খাড়ের মাঠে বাবলা গাছে গাছে হলুদ রঙের ফুল ফুটিয়া থাকিত। গরু চরিত মোটা গুলম্বতলা দুলানো শিমুল গাছটাকে দেখিলে মনে হইত যেন কতকালের পুরাতন গাছটা। রাখালের নদীর ধারে গরুকে জল খাওয়াইতে আসিত। ছোট্ট একখানা জেলে ডিঙি বাহিয়া তাহাদের গায়ের অশ্রুর মাঝে মাঝে ধরিবার দুয়ারি পাতিয়া যাইত। মাঠের মাঝে ঝাড় সোদালি ফুল বৈকেল বেলা ঝিরিঝিরি বাতাসে দুলিতে থাকিত। ঠিক সেই সময় সন্ধ্যায় হঠাৎ একদিন ওপারে সবুজ খড়ের জমির শেষে নীল আকাশটা সেখানে আসিয়া দূর গ্রামের সবুজ বনরেখার উপর ঝুঁকিয়া পড়িয়াছে। সেদিকে চাহিয়া দেখিতেই তাহার মনটা কেমন হইয়া যাইত। সেসব প্রকাশ করিয়া বুঝাইয়া বলিতে জানিত না। শুধু তাহার দিতে ঘাট হইতে উঠিলে সে বলিত, দিদি দিদি দেখ ওইদিকে। পরে সে মাঠের শেষের দিকে আঙুল দিয়া দেখায় বলিত, ওই যে ওই গাছটার পেছনে, কেমন অনেক দূর না? দুর্গা হাসিয়া বলিত, অনেক দূর তাই দেখাচ্ছিলি? দূর, তুই একটা পাগল। আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল। কয়েকদিন পূর্ব হইতেই উৎসাহে তাহার রাত্রিরে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল। তাহাদের গ্রামের পথটি বাকিয়া নবাবগঞ্জের সড়ককে ডাইনে ফেলিয়া মাঠের বাইরে আশার দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশিয়াছে। দুর্গাপুরের রাস্তায় উঠিয়াই সে বাবাকে বলিল, বাবা, যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে? তাহার বাবা বলিল, সামনেই পড়বে এখন, চলো না, আমরা রেল লাইন পেরিয়ে যাব এখন। সেবার তাহাদের রায়গাঁয়ের বাছুর হারাইয়াছিল। নানা জায়গা খুঁজিয়া 2-3 দিন ধরিয়া কোথাও খুঁজিয়া পাওয়া যায় নাই। সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল। পৌষ মাস, খেতে খেতে কলাই গাছের ফলে দানা বাঁধিয়াছে। সেও তাহার দিদি নিচু হইয়া ক্ষেত হইতে মাঝে মাঝে কলাই ফুল তুলিয়া খাইতেছিল। তাহাদের সামনে কিছু দূরে নবাবগঞ্জের পাকা রাস্তা। খেজুর গুড় বোঝাই গরুর গাড়ি মারি পথ হইয়া ক্যাচ ক্যাচ করিতে করিতে আশারুর হাটে যাইতেছিল। তাহার দিদি পাকা রাস্তা ও ওপারে বহুদূর ঝাপসা মাঠের দিকে এক দৃষ্টে চাহিয়া কি দেখিতেছিল। হঠাৎ সে বলিয়া উঠিল, এক কাজ করবি অপু, চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি, যাবি? অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল, রেলের রাস্তা? সে যে অনেক দূর, সেখানে কি করে যাবি? তাহার দিদি বলিল, বেশি দূর বুঝি? কে বলেছে তোকে? ওই পাকা রাস্তার ওপারে তো না। অপু বলিল, নিকটে হলে তো দেখা যাবে, পাকা রাস্তা থেকে দেখা যায়, চল দিদি গিয়ে দেখে আসি। দুজনে অনেকক্ষণ নবাবগঞ্জের সড়কে উঠিয়া চাহিয়া চাহিয়া দেখিল। তাহার দিদি বলিল, বড্ড অনেক দূর না, যাওয়া যাবে না, কিছু তো দেখা যায় না, অত দূর গেলে আবার আসবো কি করে? তাহার সতৃষ্ণ দৃষ্টির দিকে দূরের দিকে আবদ্ধ ছিল। লোভও হইতেছিল, ভয়ও হইতেছিল। হঠাৎ তাহার দিদি মরিয়া ভাবে বলিল, চল যাই দেখে আসি অপু, কত দূরই আর হবে, দুপুরের আগে ফিরে আসবো এখন, হয়তো রেলের গাড়ি যাবে এখন, মাকে বলবো বাছুর খুঁজতে দেরি হয়ে গেল। প্রথমে তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ তাহাদিগকে লক্ষ্য করিতেছে কিনা। পরে পাকা রাস্তা হইতে নামিয়া পড়িয়া দুপুর রোদে ভাই বোনে মাঠ বিল জ্বালা করিয়া সোজা দক্ষিণ মুখে ছুট দিল। দৌড় দৌড় দৌড়,
নবাবগঞ্জের লাল রাস্তা ক্রমে অনেক দূর পিছাইয়া পড়িল। রোয়ার মাঠ, জলস্রোততা, ঠাকুরজি পুকুর রামধারে, ডানধারে দূর দূর হইয়া পড়িল। সামনে একটা ছোট্ট বিল নজরে আসিতে লাগিল। তাহার দিদি হাসিয়া তাহার দিকে চাহিয়া বলিল, মাঠ টের পেলে কিন্তু পিঠের ছাল তুলবে। অপু একবার হাসিল, মরিয়ার হাসি। আবার দৌড় দৌড়। জীবনের প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে তাহাদের তাজা তরুণ রক্ত তখন মাতৃয়া উঠিয়াছিল। পরে কি হইবে তাহা ভাবিবার অবসর কোথায়? পরে যাহা হইল তাহা সুবিধাজনক নয়। খানিক দূরে গিয়া একটা বড় জলাপ পড়িল একেবারে সামনে, হোগলা আর শোলা গাছে ভরা। তাহার উপরে তাহার দিদি পথ হারাইয়া ফেলিল। কোনো গ্রামও চোখে পড়ে না। সামনে কেবল ধানক্ষেত, জলা আর বেতঝোপ। ঘন বেতবনের ভেতর দিয়া যাওয়া যায় না, পাকে জলে পা পুতিয়া যায়। রৌদ্র এমন বাড়িয়া উঠিল যে শীতকালেও তাহাদের গা দিয়া ঘাম ঝরিতে লাগিল। দিদির পরনের কাপড় কাটায় বিভিন্ন স্থানে ছিঁড়িয়া গেল। তাহার নিজের পায়ে ২-৩ বার কাটা টানিয়া টানিয়া বাহির করিতে হইল। শেষে রেল রাস্তা দূরের কথা, বাড়ি ফেরাই মুশকিল হইয়া উঠিল। অনেক দূর আসিয়া পড়িয়াছে, পাকা রাস্তাও আর দেখা যায় না। জল ভাঙিয়া ধানক্ষেত পার হইয়া যখন তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় আসিয়া উঠিল, তখন দুপুর ঘুরিয়া গিয়াছে। বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া তবে তাহার ও তাহার পিঠ বাঁচাইল। সেই রেলের রাস্তা আজ অমনি সহজভাবে সামনে পড়িবে, সেজন্য ছুটিতে হইবে না, পথ হারাইতে হইবে না, বকুনি খাইতে হইবে না। কিছু দূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল, নবাবগঞ্জের পাকা সড়কের মতো একটা উঁচু রাস্তা মাঠের মাঝখান চিরিয়া ডাইনের বায়ে বহুদূর গিয়াছে। রাঙা রাস্তা খোয়ার বেশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেয়া। সাদা সাদা লোহার খুঁটির উপর যেন একসঙ্গে অনেক দড়ির টানা বাঁধা। যতদূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে। তাহার বাবা বলিল, ওই দেখো খোকা, রেলের রাস্তা। অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল। পরে সে রেলপথের দুদিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। দুটা লোহা বরাবর পাতা কেন? উহার উপর দিয়া রেলগাড়ি যায় কেন? মাটির উপর দিয়ে না গিয়া লোহার উপর দিয়া যায় কেন? পিছলাইয়া পড়িয়া যায় না কেন? ওগুলোকে তার বলে? তাহার মধ্যে শো শো কিসের শব্দ? তারে খবর যাইতেছে? কাহারাই বা খবর দিতেছে? কি করিয়া খবর দেয়? ওদিকে কি স্টেশন? এদিকে কি স্টেশন? সে বলিল, বাবা, রেলগাড়ি কখন আসবে? আমি রেলগাড়ি দেখতে যাব বাবা। রেলগাড়ি এখন কি করে দেখবে? এই দুপুরের সময় রেলগাড়ি আসবে? এখনো 2 ঘন্টা দেরি। তা হোক বাবা, আমি দেখে যাব। আমি কখনো দেখিনি। হ্যাঁ বাবা। ওরকম করো না, ওই জন্য তোমায় কোথাও আনতে চাইনে। এখন কি করে দেখবে? সে দুপুর অবধি বসে থাকবে? তা তো হবে না। তাহলে এই ঠায় রোদ্দুরে? চলো আসবার দিন দেখব। অপুকে অবশেষে জল ভরা চোখে বাবার পেছনে পেছনে অগ্রসর হইতে হইল। তুমি চলিয়া যাইতেছ, তুমি কিছুই জানো না। পথের ধারে তোমার চোখে কি পড়িতে পারে? তোমার ডাগর নবীন চোখ বিশ্বগ্রাসী ক্ষুধায় চারিদিকে গিলিতে গিলিতে চলিয়াছে। নিজের আনন্দের এই হিসাব তুমিও একজন দেশ আবিষ্কারক। অচেনার আনন্দকে পাইতে হইলে পৃথিবী ঘুরিয়া বেড়াইতে হইবে, তাহার মানে নাই। আমি যেখানে আর কখনো যাই নাই, আজ নতুন পা দিলাম, যে নদীর জলে নতুন স্নান করিলাম, যে গ্রামের হাওয়ায় শরীর জুড়াইল, আমার আগে সেখানে কেহ আসিয়াছিল কিনা তাহাতে আমার কি আসে যায়? আমার অনুভূতিতে তাহা যে অনাবিশ্বস্ত দেশ। আমি আর সর্বপ্রথম মন, বুদ্ধি, হৃদয় দিয়া তাহার নবীনতাকে আস্বাদ করিলাম যে। আমডোব, ছোট চাষাদের গাখানা, কেমন নামটি! মেয়েরা উঠানে বিচালি কাটিতেছে, ছাগল বাঁধিতেছে, মুরগিকে ভাত খাওয়াইতেছে। বড় লোকেরা পাট শুকাইতেছে, বাঁশ কাটিতেছে। দেখিতে দেখিতে গা পিছনে ছাড়িয়া একেবারে বাহিরের মাঠ, বিলে জল থই থই করিতেছে। উড়ি ধানের ক্ষেত বক বসিয়া আছে। নাল ফুলের পাতাও ফুটন্ত জলে দেখা যায় না। খোলসাবাড়ির বিলের প্রান্তে ঘন সবুজ আউশ ধানের ক্ষেতের ওপরকার বৃষ্টি ধৌত। ভাদ্রের আকাশে সুনীল প্রসার। সারা চক্রবাল জুড়িয়া সূর্যাস্তের অপরূপ বর্ণচ্ছটা। বিচিত্র রঙের মেঘের পাহাড়, মেঘের দ্বীপ,
মেঘের সমুদ্র, মেঘের স্বপ্নপুরী। খোলা আকাশের সহিত এমন পরিচয় তাহার এতদিন হয় নাই। মাঠের পরের দূরের দেশটা এবার তাহার রহস্য অবগুণ্ঠন খুলল 8 বছরের ছেলেটির কাছে। যাইতে যাইতে বড় দেরি হইল। তাহার বাবা বলিল, তুমি বড্ড হা করা ছেলে, যা দেখো তাতেই হা করে থাকো। কেন অমন? জোরে হাঁটো। সন্ধ্যার পর তাহারা গন্তব্যস্থানে পৌঁছালো। শিষ্যের নাম লক্ষণ মহাজন। বেশ বড় চাষী, অবস্থাপন্ন গৃহস্থ। বাহিরের বড় আটচালা ঘরে মহা আদরে তাহাদের থাকিবার স্থান করিয়া দিল। লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী সকালে স্নান করিবার জন্য পুকুরের ঘাটে আসিয়াছে। জলে নামিতে গিয়া পুকুরের পরে নজর পড়াতে সে দেখিল পুকুর পাড়ের কলাবাগানে একটা অচেনা ছোট্ট ছেলে একখানি কঞ্চি হাতে কলাবাগানের একবার এদিক একবার ওদিক পায়চারি করিতেছে ও পাগলের মতো আপন আপন করে বকিতেছে। সে ঘাড় নামাইয়া কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, তুমি কাদের বাড়ি এসেছো খোকা? অপুর যত জোরাজুরি তাহার মায়ের কাছে। বাহিরে সে বেজায় মুখচোরা। প্রথমটা অপুর মাথায় আসিল, সে টানিয়া দৌড় দেয়। পরে সংকুচিত সুরে বলিল, ওই কাদের বাড়ি? বধূটি বলিল, বট ঠাকুরদের বাড়ি। বট ঠাকুরের গুরুমশাইয়ের ছেলে? ও। বধূ সঙ্গে করিয়া তাহাকে নিজের বাড়িতে লইয়া গেল। তাহাদের বাড়ি পৃথক। লক্ষণ মহাজনের বাড়ি হইতে সামান্য দূরে, কিন্তু মধ্যে পুকুরটা পারে। বধূর ব্যবহারে অপুর লাজুকতা কাটিয়া গেল। সে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের জিনিসপত্র কৌতূহলের সহিত চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। ওহ, কত কি জিনিস! তাহাদের বাড়িতে ওরকম জিনিস নাই। এরা খুব বড় লোক তো। কড়ির আলনা, রং বেরঙের ঝুলন্ত শিকা, পশমের পাখি, কাচের পুতুল, মাটির পুতুল, শোলার গাছ, আরো কত কি! দু একটা জিনিস সে ভয়ে ভয়ে হাতে তুলিয়া নাড়িয়া চাড়িয়া দেখিল। বধূ এতক্ষণ ভালো করিয়া ছেলেটির মুখের দিকে চাহিয়া দেখে নাই। কাছের গোড়ায় দেখিয়া মনে হইল যে এ এখনো ভারী ছেলে মানুষ। মুখের ভাব যেন 5 বছরের ছেলের মতো রুচি। এমন সুন্দর অবোধ চোখের ভাব সে আর কোনো ছেলের চোখে এ পর্যন্ত দেখে নাই। এমন রং, এমন গড়ন, এমন সুন্দর মুখ, এমন তুলে দিয়ে আঁকা ডাগর ডাগর নিষ্পাপ চোখ। অচেনা ছেলেটির উপর বধূর বড় মমতা হইল। অপু বসিয়া নানা গল্প করিল, বিশেষ করিয়া কল্লকার রেলপথের কথাটি। খানিকটা পরে বধূ মোহনভোগ তৈয়ারি করিয়া খাইতে দিল। একটা বাটিতে অনেকখানি মোহনভোগ, এত ঘি দেয়া যে আঙুলে ঘি মাখামাখি হইয়া যায়। অপু একটুখানি মুখে তুলিয়া খাইয়া অবাক হইয়া গেল। এমন অপূর্ব জিনিস আর সে কখনো খায় নাই তো। মোহনভোগে কিশমিশ দেয়া কেন? কই, তাহার মায়ের তৈরি মোহনভোগে তো কিশমিশ থাকে না। বাড়িতে সে মার কাছে আবদার ধরে, মা, আজ আমাকে মোহনভোগ করে দিতে হবে। তাহার মা হাসি মুখে বলে, আচ্ছা, ও বেলা তোকে করে দেব। পরে সে শুধু সুজি জলে সিদ্ধ করিয়া একটু গুড় মিশাইয়া পুটলিশের মতো দ্রব্য তৈয়ারি করিয়া কাঁসার সর পুড়িয়া থালাতে আদর করিয়া ছেলেকে খাইতে দেয়। অপু তাহাই খুশির সহিত এতদিন খাইয়া আসিয়াছে। মোহনভোগ যে এরূপ হয় তাহা সে জানিত না। আজ কিন্তু তাহার মনে হইল এই মোহনভোগে আর মায়ের তৈয়ারি মোহনভোগে আকাশ পাতাল তফাত। সঙ্গে সঙ্গে মায়ের উপর করুণায় ও সহানুভূতিতে তাহার মন ভরিয়া উঠিল। হয়তো তাহার মাও জানে না যে এরকমের মোহনভোগ হয়। সে যেন আবছায়াভাবে বুঝিল তাহার মা গরিব, তাহারা গরিব, তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না। একদিন পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি অপুর নিমন্ত্রণ হইল। দুপুরবেলা সে বাড়ির একটা মেয়ে আসিয়া অপুকে ডাকিয়া লইয়া গেল। ওদের রান্নাঘরের দাওয়ায় যত্ন করিয়া পিঁড়ি পাতিয়া জল ছিটাইয়া অপুকে খাবার জায়গা করিয়া দিল। যে মেয়েটি অপুকে ডাকিতে আসিয়াছিল নাম তার অমলা। বেশ টুকটুকে ফর্সা রং, বড় বড় চোখ, বেশ মুখখানি, বয়স তার দিদির মতো। অমলার মার কাছে বসিয়া তাহাকে খাওয়াইলেন। নিজের হাতে তৈয়ারি চন্দ্রপুলি পাতে দিলেন। খাওয়ার পরে অমলা তাহাকে সঙ্গে করিয়া বাড়ি দিয়া গেল। সেদিন বৈকালে খেলিতে খেলিতে অপুর পায়ের আঙুল হঠাৎ বাগানের বেড়ার 2 বাঁশের ফাঁকে পড়িয়া আটকাইয়া গেল। চাটকা চেরা নতুন বাঁশের বেড়া, আঙুল কাটিয়া রক্তারক্তি হইল। অমলা ছুটিয়া আসিয়া পাখানা বাঁশের ফাঁক হইতে বাহির না করিলে গোটা আঙুলটাই কাটা পড়িত। সে চলিতে পারিতেছিল না। অমলা তাহাকে কোলে করিয়া গোলার পাশ হইতে পাথরকুচি পাতা তুলিয়া বাটিয়া আঙুলে বাঁধিয়া দিল।
পাছে বাবা বকুনি খাইতে হয়, এই ভয়ে অপু কথা কাহারও কাছে প্রকাশ করিল না। সে রাত্রে শুইয়া অপু শুধু অমলারই স্বপ্ন দেখিল। সে অমলার করে বেড়াইতেছে, অমলার কাছে বসিয়া আছে, অমলার সঙ্গে খেলা করিতেছে, অমলা তাহার পায়ের আঙুলে পটি বাঁধিয়া দিতেছে। সে অমলা রেল রাস্তায় ছুটোছুটি করিয়া বেড়াইতেছে। অমলার হাসি ভরা চোখ মুখ ঘুমের ঘুরে সারা রাত নিজের কাছে কাছে। ভোরে সে শুধু খুঁজিতে লাগিল অমলা কখন আসে। আরো সব ছেলেমেয়েরা আসিল, খেলা আরম্ভ হইয়া গেল। ক্রমে বেশ বেলাও হইল, কিন্তু অমলার দেখা নাই। বাড়ির ভেতর হইতে বধূ খাবার খাইবার জন্য ডাকিয়া পাঠাইল। রোজ সকালে বিকালে বধূ নিজের হাতে খাবার তৈরি করিয়া তাহাকে খাওয়াইত। খাওয়া শেষ করিয়া আসিবার সময় সে বধূকে জিজ্ঞাসা করিল, সকালে কি অমলা দিদি এসেছিল? না, সে আসে নাই। ক্রমে আরো বেলা হওয়াতে খেলা ভাঙিয়া গেল। তাহার বাবা তাহাকে স্নান করিবার জন্য ডাকিল, তবুও কোথায় অমলা? অভিমানে তাহার মন ছাপাইয়া উঠিল। বেশ, নাই বা আসিল, অমলার সহিত তারা জন্মের মতো আরি। আর যদি সে কখনো তাহার সহিত কথা কয়। বৈকালেও খেলা আরম্ভ হইল, আর সকলেই আসিল। অমলা নাই। ৫-৬টি ছেলে মেয়ে খেলিতে আসিলে অপুর মনে হইল কাহারও সহিত সে খেলিবে। কেহই উপযুক্ত খেলার সাথী বলিয়া মনে হইল না। উৎসাহহীনভাবে সে খানিকক্ষণ খেলা করিল, তবুও অমলার দেখা নাই। পরদিন সকালে অমলা আসিল। অপু কোনো কথা বলে না। অমলা যেখানে বসে সে তাহার ত্রিসীমানায় ঘেঁষে না। অথচ মাঝে মাঝে আর চোখে চাহিয়া দেখে সে যে রাগ করিয়া এইরূপ করিতেছে, অমলা তাহা বুঝিয়াছে কিনা। অমলা সত্যই প্রথমটা বুঝিতে পারে নাই। পরে যখন সে বুঝিল যে কিছু একটা হইয়াছে নিশ্চয়, তখন সে কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কি খোকা, কথা বলছো না কেন? কি হয়েছে? অপু অত শত বোঝে না। সে অভিমানে ঠোঁট ফুলাইয়া বলিল, কি হয়েছে বই কি? তা কিছু কি আর হয়েছে? কাল আসুনি কেন? অমলা অবাক হইয়া বলিল, আসিনি তাই কি? এর জন্য রাগ হয়েছে? অপু ঘাড় নাড়াইয়া জানাইল, ঠিক তাই। অমলা খিলখিল করিয়া হাসিয়া অপুকে হাত ধরিয়া লইয়া চলিল বাড়ির ভেতর। সেখানে বধূ সব শুনিয়া প্রথমটা হাসিয়া খুন হইল। পরে মুখে হাসি টিপিয়া বলিল, তাহলে অমলা, তোমার এখন বাড়ি যাওয়ার জো নাই। কি আর করবে, খোকা যখন তোমাকে ছাড়তে পারে না তখন এখানেই থেকে যাও। আর না হয়। বধূ কথার ভঙ্গিতে অমলা কি যেন একটা ঠাওরাইয়া লজ্জিত প্রতিবাদের সুরে বলিল, আচ্ছা যাও বৌদি, ওরকম করলে কিন্তু কখন আর তোমাদের বাড়ি। খানিক্ষণ পরে অপু অমলার সঙ্গে তাহাদের বাড়ি গেল। অমলা তাহাদের আলমারি খুলিয়া কাচের বড় মোম পুতুল, মোমের পাখি, গাছ আর কত কিছু দেখাইল। কালীগঞ্জে স্নান যাত্রায় মেলা হইতে সেসব নাকি কেনা। অপু জিজ্ঞাসা করিয়া জানিল, নতুন নতুন খেলার জিনিস, একটা রাবারের বাদর, সেটা তুমি যেদিকে যাও তোমার দিকে চাহিয়া চোখ পিট পিট করিবে। একটা কিসের পুতুল, সেটার পেট টিপিলে দুহাতে মৃগীরোগের মতো হঠাৎ হাত পা ছুড়িয়া খঞ্জনি বাজাইতে থাকে। সকলের চেয়ে আশ্চর্য জিনিস হইতেছে একটা টিনের ঘোড়া। রানুদের কাকা তাহাদের বাড়ির দালানের ঘড়িতে যেমন দম দেয়, ওই রকম দম দিয়া ছাড়িয়া দিলে সেটা খড়খড় করিয়া মেঝের উপর চলিতে থাকে। অনেক দূর যায়, ঠিক যেন একেবারে সত্যিকারের ঘোড়া। সেইটা দেখিয়া অপু অবাক হইয়া গেল। হাতে তুলিয়া বিস্ময়ের সহিত উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া অমলার দিকে চাহিয়া বলিল, এ কি রকম ঘোড়া? বেশ তো, এ কোথা থেকে কেনা? এর দাম কত? তাহার পর অমলার দিকে তাহাকে একটা সিঁদুরের কৌটা খুলিয়া দেখাইল। সেটার মধ্যে রাঙা রং আর একখানা ছোট রাংতার মতো কি। অপু বলিল, ওটা কি, রাংতা? অমলা হাসিয়া বলিল, রাংতা হবে কেন? সোনার পাত দেখনি অপু? অপু সোনার পাত দেখে নাই। সোনার রং কি অত রাঙা? সোনার পাতখানা নাড়িয়া চাড়িয়া ভালো করিয়া দেখিতে লাগিল। অমলার সহিত বাড়ি ফিরিয়া ফিরিয়া সে ভাবিল, আহা, দিদিটারও ওসব খেলনা কিছুই নাই, মরে কেবল শুকনো নাটা ফল আর রডার বিচি কুড়িয়ে, আর শুধু পরের পুতুল চুরি করে মার খায়। তাহার দিদির বয়সী অন্য কোনো মেয়ের খেলনার ঐশ্বর্য এত বেশি, তাহা সে এই পর্যন্ত কোনোদিন দেখে নাই। আজ তুলনা করিয়া দেখিবার সুযোগ পাইয়া দিদির প্রতি অত্যন্ত করুণায় তাহার মনটা যেন গলিয়া গেল। তাহার পয়সা থাকিলে সে দিদিকে একটা কলের ঘোড়া কিনিয়া দিত, আর একটা রাবারের বাদর।
তুমি যেদিকে যাও তোমার দিকে চাহিয়া সেটা চোখ পিটপিট করে। বধূর কাছে একজোড়া পুরনো তাস ছিল, ঠিক একজোড়া বলা চলে না, সেটা নানা জোড়া তাসের পরিত্যক্ত কাগজগুলি এক জায়গায় করা আছে মাত্র। অপু সেগুলি লইয়া মাঝে মধ্যে নাড়ে চাড়ে। রানুদির বাড়িতে মাঝে মাঝে দুপুরবেলা তাসে আড্ডা বসিত, সে বসিয়া বসিয়া খেলা দেখিত। টেক্কা, গোলাম, সাহেব বিবি কাগজ ধরা লইয়া মারামারি হয়, বেশ খেলা। সে তাস খেলিতে জানে না, তাহার মা দিদি কেউই জানে না। এক একদিন তাহার মা তাস খেলিতে যায়, তাহার মাকে লইয়া কেহ বসিতে চায় না, সকলে বলে ও কিছু খেলা জানে না। এক একদিন তাহার মা তাস খেলিতে বসে, এমন ভাব দেখায় যেন সে খুব পাক্কা খেলোয়াড়। খানিক্ষণ পরেই কিন্তু ধরা পড়ে। কেউ বলে, ও বউ, এ কি এখানে টেক্কা মেরে বসলে যে? দেখলে না ও হাতে রঙের গোলাম কাটলে? তোমার চোখের সামনে যে। মা তাড়াতাড়ি অজ্ঞাত চাহিতে চায়, হাসিয়া বলে, তাই তো, বড্ড তো ভুল হয়ে গেছে। ও ঠাকুরজি, মোটেই তো মনে নেই। পরে সে আবার খেলিতে থাকে, মুখ টিপিয়া হাসে, এর ওর দিকে চায়, এমন ভাবটা দেখায় যে তাহার কাছে সহলে হাতের তাসের খবরই আছে। এবার একটা কিছু না করিয়া সে ছাড়িবে না। কিন্তু খানিকটা পরে একজন অবাক হইয়া বলিয়া উঠে, এ কি বৌমা, দেখি। ও মা, আমার কি হবে? তোমার হাতে যে এমন বিস্তি ছিল, দেখাওনি? তাহার মা মুখ টিপিয়া হাসিয়া বিজ্ঞের ভাব করিয়া বলে, আছে আছে, ওর মধ্যে একটা কথা আছে, ইচ্ছে করেই দেখায়নি। সে আসলে বিস্তি কিসে হয় সব জানে না। তাহার খেলুরে রাগ দেখিয়া বলে, ওর মধ্যে আবার কথাটা কি শুনি? অমন হাতটা নষ্ট করলে? দাও তুমি তার শেষ বউকে, দাও, তোমার আর খেলতে হবে না, ঢের হয়েছে। তাহার মা অপমান ঠকিয়া আবার হাসে, যেন কিছুই হয় নাই, সব ঠাট্টা উহারা ঠাট্টা করিয়া বলিতেছে, সেও সেইভাবেই লইতেছে। সে যদি একজোড়া তাস পায় তবে সে, মা ও দিদি খেলে। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা তাদের বাড়ির বনের ধারের দিকটা সেই জানালা, যেটায় কবাটগুলোর মধ্যে কি পোকায় কাটিয়া সরিষার মতো গুঁড়া করিয়াছে, নাড়া দিলে ঝুরঝুর করিয়া ঝরিয়া পড়ে। পুরনো কাঠের গুঁড়ার গন্ধ বার হয়। জানালার ধারের বন থেকে দুপুরের হাওয়ায় গন্ধ ভেদালি লটার গুন্ধু গটো আসে। রোয়াকের কালমেঘের কাছে জঙ্গলে জানালার ধারের বন থেকে দুপুরের হাওয়ায় গন্ধ ভেদালি লতার কটু গন্ধ আসে। রোয়াকের কালমেঘের গাছের জঙ্গলে দিদি পরিচিত কাঁচা পোকাটা একেবারে ওড়ে, আবার বসে, আবার ওড়ে, আবার বসে। নির্জনে দুপুরে তারা তিনজনই সেই জানালার ধারে মাদুর পাতিয়া বসিয়া আপন মনে তাস খেলিবে। কিসে কিসে কিস্তি হয় তাই বা নাই জানা থাকিল। তাদের খেলায় বিনতি না দেখাইতে পারিলেও চলিবে, সেজন্য কেহ কাহাকে উঠাইয়া দিবে না, কোনো অপমানের কথা বলিবে না, কোনো হাসি বিদ্রুপ করিবে না। যে যেরূপ পারে সেইরূপই খেলিবে। খেলা লইয়া কথা, নাইবা হইল বিস্তি দেখানো। সন্ধ্যার পরে বধূর ঘরে অপুর নিমন্ত্রণ ছিল। খাইতে আসিয়া খাবার জিনিসপত্র আয়োজনের ঘটা দেখিয়া সে অবাক হইয়া গেল। ছোট একখানা ফুলকাটা রেবাইকে আলাদা করিয়া নুন ও লেবু তো মা পাতেই দেয়, এটা আলাদা কেন? প্রত্যেক তরকারির জন্য খাবারের আলাদা আলাদা বাটি। তরকারি বা কত, অত বড় গলদা চিংড়ির মাথাটা কি তাহার একার জন্য? লুচি, তাহারও দিদির স্বপ্ন কামনার পরে এক রূপকথার দেশের নীলবেলা আবছায়া দেখা যায়। কত রাতে দিনে ওলের ডাটা চচ্চড়ি ও লাউ চেকি দিয়া ভাত খাইতে খাইতে, কত জল খাবারে খাওয়া শূন্য বিকালে অন্যমনস্ক মন হঠাৎ লুব্ধ উতাস গতিতে ছুটিয়া চলে সেখানে। লওয়ার মানেই পরাজয়। বিশু ডান পিটে ছেলে, তাহাকে ধরিয়া ধরা কি এত সোজা? সেই খেলায় হারানোও তো সোজা নয়। একবার অমলা স্পষ্টই বিরক্তি প্রকাশ করিল। অপু প্রাণপণে চেষ্টা করিতে লাগিল যাহাতে সে যেতে, যাহাতে অমলা সন্তুষ্ট হয়। কিন্তু বিন্তুর চেষ্টা সত্ত্বেও সে আবার হারিয়া গেল। সে বারবার দল গঠন করিবার সময় অমলা ঝুঁকিল বিশুর দিকে। অপুর চোখে জল ভরিয়া আসিল। খেলা তাহার কাছে হঠাৎ বিস্বাদ মনে হইল। অমলা বিশুর দিকে ফিরিয়া সব কথা বলিতেছে, হাসি খুশি সবাই তাহার সঙ্গে। খানিকটা পরে বিশু কি কাজে বাড়ি যাইতে চাইলে অমলা তাহাকে বারবার বলিল যে সে যেন আবার আসে। অপুর মনে অত্যন্ত ঈর্ষা হইল। সারা সকালটা একেবারে ফাঁকা হইয়া গেল।
পরে সে মনে মনে ভাবিল, বিশু খেলা ছেড়ে চলে যাচ্ছে, গেলে খেলার খেলুড়ে কমে যাবে, তাই অমলদি ওই রকম বলেছে। আমি গেলে আমাকেও বলবে, এর চেয়েও বেশি বলবে। হঠাৎ সে চলিয়া যাইবার ভান করিয়া বলিল, বেলা হয়ে যাচ্ছে, আমি যাই নাইব। অমলা কোনো কথা বলিল না, কেবল কামারদের ছেলে নারুগোপাল বলিল, আবার ও বেলা এসো ভাই। অপু খানিক দূর গিয়া একবার পেছনে চাহিল, তাহাকে বাদ দিয়া কাহারও কোনো ক্ষতি হয় নাই, পুরো দমে খেলা চলিতেছে। অমলা মহা উৎসাহে খুঁটির কাছে বুড়ি হইয়া দাঁড়াইয়াছে, তাহার দিক ফিরিয়াও চাহিতেছে না। অপু আহত হইয়া অভিমানে বাড়ি আসিয়া পৌঁছাইল, কাহারও সঙ্গে কোনো কথা বলিল না। ভারী তো অমলাদি, না চাহিল তাহাকে, তাতে কারি বা কি। 2 দিন পরে হরিহর ছেলেকে লইয়া বাড়ি আসিল। এই মোটে কয়দিন, এরই মধ্যে সর্বজয়া ছেলেকে না দেখে আর থাকিতে পারিতেছিল না। দুর্গার খেলা কয়দিন হইতে ভালো রকম জমে নাই। অপুর বিদেশ যাত্রার দিন কতক আগে দেশি কুমড়োর শুকনো খোলায় নৌকা লইয়া ঝগড়া হওয়াতে দুইজনের মুখ দেখা দেখি বন্ধ হইয়া গিয়াছিল। এখন আরো অনেক কুমড়োর খোল জমিয়াছে, দুর্গা কিন্তু আর সেগুলো জলে ভাসাইতে যায় নাই। কেন এখন আর কুমড়ো খেলা জমিয়াছে, কেনই বা মিছিমিছি এনে ঝগড়া করে, তার কান মলে দিলাম। আসুক সে ফিরে, আর কখনো তাহার সঙ্গে ঝগড়া নয়, সব খোলা সেই নিয়ে নিক। বাড়ি আসিয়া অপু দিন 15 ধরিয়া নিজের অদ্ভুত ভ্রমণ কাহিনী বলিয়া বেড়াইতে লাগিল। কত আশ্চর্য জিনিস সে দেখিয়াছে এই কয়দিনে। রেলের রাস্তা, যেখান দিয়ে সত্যিকারের রেলগাড়ি যায়, মাটির আতা, পেঁপে, শশা, অবিকাল যেন সত্যিকারের ফল। সেই পুতুলটা, যেটার পেট টিপলে মৃগী রোগের মতো হাত পা ছুড়িয়া হঠাৎ খঞ্জনি বাজাইতে শুরু করে। অমলাদি, কত দূর যে সে গিয়াছিল, কত পদ্ম ফুল ভরা বিল, কত অচেনা নতুন গা পার হইয়া, কত মাঠের উপরকার নির্জন পথ বাহিয়া, সে যেন কোনো গায়ের পথের ধারে কামারের দোকানে বাবা তাহাকে জল খাওয়াইতে লইয়া গেলে তাহারা তাহাকে বাড়ির মধ্যে ডাকিয়া লইয়া যত্ন করিয়া পিড়ি পাতিয়া বসাইয়া দুধ চিড়ে বাতাসা খাইতে দিয়াছিল। কোনটা ফেলিয়া সে কোনটার গল্প করে। রেল রাস্তায় গল্প শুনিয়া তাহার দিদি মুগ্ধ হইয়া যায়, বারবার জিজ্ঞাসা করে, কত বড় নোয়াগুলো দেখলে অপু, তার টাঙানো বুঝি? খুব লম্বা। রেলগাড়ি দেখতে পেলি? গেল? না, রেলগাড়ি অপু দেখে নাই, ওইটাই কেবল বাদ পড়িয়াছে, সে শুধু বাবার দোষে। মোটে ঘন্টা 4-5 রেল রাস্তার ধারে চুপ করিয়া বসিয়া থাকিলেই দেখা যাইত, কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে নাই। বেলা হইয়া যাওয়াতে ব্যস্ত অবস্থায় সর্বজয়া তাড়াতাড়ি অন্যমনস্কভাবে সদর দরজা দিয়ে ঢুকিয়া উঠানে পা দিতেই কি যেন একটা সরু দড়ির মতো বুকে আটকাইল, ও সঙ্গে কি করে যেন পটাত করিয়া ছিঁড়িয়া যাইবার শব্দ হইল, এবং দুদিক হইতে দুটা কি উঠানে ঢিলা হইয়া পড়িয়া গেল। সমস্ত কার্যটি চক্ষের নিমেষে হইয়া গেল, কিছু ভালো করিয়া দেখিবার কি বুঝিবার পূর্বেই। অল্পখানিক পরেই অপু বাড়ি আসিল। দরজা পার হইয়া উঠানে পা দিতেই সে থমকাইয়া দাঁড়াইয়া গেল, নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না। এ কি, বারে, আমার টেলিগ্রাফের তার ছিঁড়লে কে? ক্ষতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটা সে কিছু ঠাহর করিতে পারিল না। পরে একটু সামলাইয়া লইয়া চাহিয়া দেখিল, উঠানের মাটিতে ভেজা পায়ের দাগ এখনো মেলায় নাই। তাহার মনের ভিতর হইতে কে ডাকিয়া বলিল, মা ছাড়া আর কেউ নয়, কখনো আর কেউ নয়, ঠিক মা। বাড়ি ঢুকিয়া সে দেখিল, মা বসিয়া বেশ নিশ্চিন্ত মনে কাঁঠাল বিচি ধুইতেছে। সে হঠাৎ দাঁড়াইয়া পড়িল এবং যাত্রা দলের অভিমন্যুর মতো ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়া বাসের সপ্তমী রাতের ঋণ ঋণের তীব্র মিষ্টি সুরে কহিল, আচ্ছা মা, আমি কষ্ট করে ছোড়াগুলো বনের বাগান ঘেটে নিয়ে আসিনি? সর্বজয়া পিছনে চাহিয়া বিস্মিতভাবে বলিল, কি নিয়ে এসেছিস? কি হয়েছে? আমার বুঝি কষ্ট হয় না? কাটা আমার হাত পা ছড়ে যায়নি বুঝি? কি বলে পাগলের মতো? হয়েছে কি? কি হয়েছে? আমি এত কষ্ট করে টেলিগ্রাফের তার টাঙালাম, আর ছিঁড়ে দেওয়া হয়েছে না? তুমি যত উদ্গুটে কাণ্ড ছাড়া তো আর কোনো দণ্ড থাকে না বাবু। পথের মাঝখানে কি টাঙানো রয়েছে? কি জানি টেলিগ্রাফ না কি গিরাফ? আসছি তাড়াতাড়ি, ছিঁড়ে গেল, তখন কি করব বলো? পরে সে পুনরায় নিজ কাজে মন দিল। ওহ, কি ভীষণ হৃদয়হীনতা! আগে আগে সে ভাবিয়া বটে যে তাহার মা তাকে ভালোবাসে। অবশ্য যদিও তাহার সে ভ্রান্ত ধারণা অনেকদিন ঘুচিয়া গিয়াছে, তবুও মাকে একটা নিষ্ঠুর পাষাণরূপী কখনো স্বপ্নেও কল্পনা করে নাই।
কাল সারাদিন কোথায় নীলমণি জ্যাঠার ভিটা, কোথায় পালিতদের বড় আম বাগান, কোথায় প্রসন্ন গুরু মহাশয়ের বাসবন। ভয়ানক ভয়ানক জঙ্গলে একা ঘুরিয়া বহু কষ্টে উঁচু ডাল হইতে দোলানো গুলম্বলতায় কত কষ্টে জোগাড় করিয়া সে আনিল। এখনই রেল রেল খেলা হইবে, সব ঠিকঠাক। আর কি না, হঠাৎ সে মাকে একটা খুব কড়া, খুব রূঢ়, খুব একটা প্রাণ বিধানো কথা বলিতে চাহিল, এবং খানিকটা দাঁড়াইয়া বোধহয় অন্য কিছু ভাবিয়া না পাইয়া আগের চেয়েও তীব্র নিখাতে বলিল, আমি আজ ভাত খাবো না, যাও, কক্ষনো খাবো না। তাহার মা বলিল, না খাবি না খাবি, যা, ভাত খেয়ে একেবারে রাজা করে দেবেন কি না, এদিকে তো রান্না নাওয়াতে তর্স হয় না, না খাবি যা, দেখবো খিদে পেলে কে খেতে দেয়। বাস, চক্ষের পলকে সব আছে, আমি আছি, তুমি আছো, সে তাহার মা কাঁঠাল বিচি ধুইতেছে। কিন্তু অপু কোথায়? সে যেন কর্পূরের মতো উবিয়া গেল। কেবল ঠিক সময়ে দুর্গা বাড়ি ঢুকিতে দরজার কাছে তাহাকে পাশ কাটাইয়া ঝড়ের বেগে বাহির হইয়া যাইতে দেখিয়া বিস্মিত সুরে বলিল, ও অপু, অমন করে যাচ্ছিস কোথায়? কি হয়েছে? ও অপু, শোন। তাহার মা বলিল, জানি না আমি, যত সব অনাসৃষ্টি কাণ্ড বাপু তোমাদের। হাড় মাস কালি হয়ে গেল, কি এক পথের মাঝখানে টাঙিয়ে রেখেছে, আসছি, ছিঁড়ে গেল। তা এখন কি হবে? আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি? তাই ছেলের রাগ, আমি ভাত খাবো না। না খাস যা, ভাত খেয়ে সব একেবারে উদ্ঘণ্ট করে দিবে কি না। মাতাপুত্রের এরূপ অভিমানের গলায় দুর্গাকেই মধ্যস্থ হইতে হয়। সে অনেক ডাকাডাকি পরে বেলা 2টোর সময় ভাইকে খুঁজিয়া বাহির করিল। সে শুষ্ক মুখে উদাসনী ও পাড়ায় রায়দের বাগানের পরন্দ আম গাছের গুড়ির উপর বসিয়াছিল। বৈকালে যদি কেহ অপুদের বাড়ি আসিয়া তাহাকে দেখিত, তবে সে কখনোই মনে করিতে পারিত না যে এই সেই অপু, যে আজ সকালে মায়ের উপর অভিমান করিয়া দেশত্যাগী হইয়াছিল। উঠানের এই প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত তার টাঙানো হইয়া গিয়াছে। অপু বিস্ময় সহিত চাহিয়া দেখিতেছিল, কিছুই বাকি নাই, ঠিক যেন একেবারে সত্যিকারের রেল রাস্তা তার। সে সতুদের বাড়ি গিয়া বলিল, সতুদা, আমি টেলিগ্রাফের তার টাঙিয়ে রেখেছি আমাদের বাড়ির উঠানে, চলো রেল রেল খেলা করি, আসবে? তারকে টাঙিয়ে দিল রে? আমি নিজে টাঙালাম, দিদি ছোটা এনে দিয়েছিল। সতু বলল, তুই খেলগে যা, আমি এখন যেতে পারবো না। অপু মনে মনে বুঝিল, বড় ছেলেদের ডাকিয়া দল বাঁধিয়া খেলার জোগাড় তাহার কর্ম নয়, সে কে তাহার কথা শুনিবে। তবুও আরেকবার সতুর কাছে গেল, নিরাশ মুখে রোয়াকের কোণটা ধরিয়া নিরুৎসাহিতভাবে বলিল, চল না সতুদা, যাবে? তুমি, আমি আর দিদি খেলবো এখন। পরে সে প্রলোভনজনকভাবে বলিল, আমি টিকিটের জন্য এতগুলো বাতাবি নেবুর পাতা তুলে রেখে এসেছি। সে হাত ফাঁক করিয়া পরিণাম দেখাইল, যাবে? সতু আসিতে চাহিল না। অপু বাহিরে বড় মুখ চোরা, আর সে কিছু বলিয়া বাড়িতে ফিরিয়া গেল। দুঃখে তাহার প্রায় চোখে জল আসিতেছিল। এত করিয়া বলিতেও সতুদা শুনিল না। পরদিন সকালে সেও তার দিদি দুজনে মিলিয়া ইট দিয়া একটা বড় দোকানঘর বাঁধিয়া জিনিসপত্রের জোগাড়ে বাহির হইল। দুর্গা বন জঙ্গলে উৎপন্ন দ্রব্যের সন্ধান বেশি রাখে। দুজনে মিলিয়া নোনা পাতার পান, মেটে আলু, ফলের আলু, রাধালতা ফুলের মাছ, তেলাকুচির পটল, চিচ্চিরের বরবটি, মাটির ঢেলার সন্ধব লবণ, আর কত কি সংগ্রহ করিয়া আসিয়া দোকান সাজাইতে বড় বেলা করিয়া ফেলিল। অপু বলিল, চিনি কিসের করবি রে দিদি? দুর্গা বলিল, বাঁশতলার পথে যে ঢিবিটা ভালো বালি আছে, মা চাল ভাজা ভাজবার জন্য আনে, সেই বালি চল আনগে, সাদা চকচক করছে, ঠিক একেবারে চিনি। বাঁশবনে চিনি খুঁজিতে খুঁজিতে তাহারা পথের ধারে বনের মধ্যে ঢুকিল। খুব উঁচু একটা বন, চটকা গাছের আগডালে বড় লতার ঘন সবুজ আড়ালে টুকটুকে রাঙা বড় বড় সুগোল কি ফল দুলিতেছে। অপু ও দুর্গা দুজনে দেখিয়া অবাক হইয়া গেল। অনেক চেষ্টায় গোটা কয়েক ফল নিচের দিকে লতার খানিকটা অংশ ছিঁড়িয়া তলায় পড়িতেই মহা আনন্দে দুজনে একসঙ্গে ছুটিয়া গিয়া সেগুলিকে মাটি হইতে তুলিয়া লইল। পাকা ফল মোটে 3টে। প্রধানত বিপণী সজ্জার উদ্দেশ্যে তাহার দোকানে এইরূপভাবে রক্ষিত হইল যে খরিদ্দার আসিলে প্রথমেই যেন নজরে পড়ে। পুরা দরে বেচাকেনা আরম্ভ হইয়া গেল। দুর্গা নিজেই পান কিনিয়া দোকানে প্রায় পান ফুরাইয়া গেল। খেলা খানিকটা অগ্রসর হইয়াছে, এমন সময় সদর দরজা দিয়া সতুকে ঢুকিতে দেখিয়া অপু মহা আনন্দে তাহাকে আগাইয়া আনিল। দৌড়াইয়া গেল,
ও সতুদা, দেখো না দিদি কিরকম দোকান হয়েছে, কেমন ফল দেখো। আমি আর দিদি পেরে আনলাম। কি ফল বলো দেখি, জানো? সতু বলিল, ও তো মাকাল ফল, আমাদের বাগানে কত ছিল। সতু আসিতে অপু যেন কৃতার্থ হইয়া গেল। সতুদা তাহাদের বাড়িতে তো বড় একটা আসে না, তাছাড়া সতুদা বড় ছেলেদের লোকের দল, সে আসাতে খেলার ছেলে মানুষগুলো যেন গুছিয়া গেল। অনেকক্ষণ পুরা মরশুমে খেলা চলিবার পর দুর্গা বলিল, ভাই আমাকে 2 মণ চাল দাও, খুব সরু, কাল আমার পুতুলের বিয়ে, পাকা দেখা, অনেক লোক খাবে। সতু বলিল, আমাদের বুঝি নেমন্তন্ন না? দুর্গা মাথা দুলিয়া বলিল, না বই কি, তোমরা তো হলে কনে যাত্রী, কাল সকালে এসে নুকুতো করে নিয়ে যাব। সতুদা, রানুকে বলবে আজ রাত্রিরে যেন একটু চন্দন বেটে রাখে, কাল সকালে নিয়ে আসব। দুর্গার কথা ভালো করিয়া শেষ হয় নাই, এমন সময় সতু দোকানে বিক্রয়ার্থে রক্ষিত পণ্যের মধ্যে হইতে কি একটা তুলিয়া লইয়া হঠাৎ দৌড় দিয়া দরজার দিকে ছুটিল। দুর্গা ভালো করিয়া ব্যাপারটা কি বুঝিবার আগেই সতু অপু দৌড়াদৌড়ি দরজার বাহির হইয়া গেল। সঙ্গে সঙ্গে খেলাঘরের দিকে চোখ পড়িতে দুর্গা দেখিল সেই পাকা মাকাল ফল 3টার একটাও নেই। দুর্গা এক ছুটে দরজার কাছে আসিয়া দেখিল শুধু গাবতলার পথে আগে আগে অপু তাহা হইতে পিছনে ছুটিতেছে। সতুর বয়স অপুর চেয়ে 3-4 বছরের বেশি, তাছাড়া সে অপুর মতো ওরকম ছিপছিপে মেয়েলি গড়নের নয়, বেশ জোরালো হাত পাওয়ালা, শক্ত তাহার সহিত ছুটিয়া অপু পারিবার কথা নহে। তবুও যে সে ধরি ধরি করিয়া তুলিতেছে তাহার একমাত্র কারণ এই যে সতু ছুটিতেছে পরের দ্রব্য আত্মসাৎ করিয়া এবং অপু ছুটিতেছে প্রাণের দায়। হঠাৎ দুর্গা দেখিল যে সতু ছুটিতে ছুটিতে পথে একেবারটি যেন নিচু হইয়া পিছনে ফিরিয়া চাহিল। সঙ্গে সঙ্গে অপুও হঠাৎ দাঁড়াইয়া পড়িল। সতু ততক্ষণে ছুটিয়া দৃষ্টির বাহির হইয়া চালতে তলার পথে গিয়া পড়িয়াছে। দুর্গা ততক্ষণে দৌড়াইয়া গিয়া অপুর কাছে পৌঁছালো। অপু একদম চোখ বুজিয়া একটু সামনের দিকে নিচু হইয়া ঝুঁকিয়া 2 হাতে চোখ রগড়াইতেছে। দুর্গা বলিল, কি হয়েছে রে অপু? অপু ভালো করিয়া চোখ না চাহিয়ায় যন্ত্রণার সুরে 2 হাত দিয়া চোখ রগড়াইয়া রগড়াইয়া বলিল, সতুদা চোখে ধুলো মেরে দিয়েছে রে দিদি, চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না রে। দুর্গা তাড়াতাড়ি অপুর হাত নামাইয়া বলিল, সর সর দেখি, ওরকম করে চোখ রগড়াস নে, দেখি। অপু তক্ষুনি 2 হাত আবার চোখে উঠাইয়া আকুল সুরে বলল, উফ দিদি, চোখের মধ্যে কেমন হচ্ছে, আমার চোখ কানা হয়ে গিয়েছে রে দিদি, দেখি দেখি, ওরকম করে চোখে হাত দিস নে, সর। পরে সে কাপড়ে ফু লাগিয়ে চোখে ভাপ দিতে লাগিল। কিছু পরে অপু একটু একটু করিয়া চোখ মিলিয়া চাহিতে লাগিল। দুর্গা তাহার চোখের পাতা তুলিয়া অনেকবার ফু দিয়া বলিল, এখন বেশ দেখতে পাচ্ছিস? আচ্ছা তুই বাড়ি যা, আমি ওদের বাড়ি গিয়ে ওর মাকে আর ঠাকমাকে সব বলে দিয়ে আসছি, রানুকেও বলবো। আচ্ছা দুষ্টু ছেলে তো, তুই যা, আমি আসছি এক্ষুনি। রানু দাদের খিড়কি দরজা পর্যন্ত অগ্রসর হইয়া দুর্গা কিন্তু আর সাহস করিয়া যাইতে পারিল না। শেষ ঠাকুরনকে সে ভয় করে। খানিক্ষণ খিড়কির কাছে দাঁড়াইয়া ইতস্তত করিয়া সে বাড়ি ফিরিল। সদর দরজা দিয়া ঢুকিয়া সে দেখিল অপু দরজার বাম ধারের কবাটখানি একটু সামনে ঠেলিয়া দিয়া তাহারই আড়ালে দাঁড়াইয়া নিঃশব্দে কাঁদিতেছে। সে ছিচকাঁদনে ছেলে নয়, বড় কিছুতেই সে কাঁদে না। রাগ করে, অভিমান করে বটে, কিন্তু কাঁদে না। দুর্গা বুঝিল আজ তাহার অত্যন্ত দুঃখ হইয়াছে। অত সাধের ফলগুলি গেল, তাহা ছাড়া আবার চোখে ধুলা দিয়ে এইরূপ অপমান করিল। অপুর কান্না সে সহ্য করিতে পারে না, তাহার বুকের মধ্যে কেমন যেন করে। সে গিয়া ভাইয়ের হাত ধরিল, সান্ত্বনার সুরে বলিল, কাঁদিস না অপু, আয়, তোকে আমার সেই কড়িগুলো সব দিচ্ছি, আয়। চোখে আর কি ব্যথা করছে দেখি, কাপড়খানা বুঝি ছিঁড়ে ফেলেছিস? খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অপু কোথাও বাহির না হইয়া ঘরে থাকে। অনেকদিন জীর্ণ পুরাতন কোঠা বাড়ি, পুরাতন ঘর, জিনিসপত্র, কাঠের সেকেলের সিন্দুক, কটা রং, এই সেকেলের বেতের প্যাঁচা, কড়ির আলনা, জলচৌকিতে ঘর ভরা। এমন সব বাক্স আছে যাহা অপু কখনো খুলিয়া দেখে নাই। তাতে রক্ষিত এমন সব হাঁড়ি কলসি আছে যাহার অভ্যন্তরস্থ দ্রব্য সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞ। সব শুদ্ধ মিলিয়া ঘরটিতে পুরনো জিনিসের কেমন একটা পুরনো পুরনো গন্ধ বাহির হয়। সেটা কিসের গন্ধ সে জানে না, কিন্তু সেটা যেন বহু অতীতকালের কথা মনে আনিয়া দেয়। সে অতীত দিনেও অপু ছিল না, কিন্তু এই কড়ির আলনা ছিল, ওই ঠাকুর দাদার বেতের ঝাঁপিটা ছিল, ওই বড় কাঠের সিন্দুকটা ছিল, ওই যে সোদালি গাছের মাথা বনের মধ্যে হইতে বাহির হইয়া আছে, ওই পোড়া জঙ্গলে ভরা জায়গাটাতে কাহাদের বড় চণ্ডী মণ্ডপ ছিল,
আরো কত নামে কত ছেলে মেয়ে একদিন সেই ভিটেটাতে খেলিয়া বেড়াইত, তাহার ছাড়া ছায়া হইয়া মিলাইয়া গিয়াছে। তা কতকাল আগে। এখন একা ঘরে থাকে মা, ঘাটে যায়। তখন তার অত্যন্ত লোভ হয় বাক্সটাতে। বেতের ঝাঁপিটা খুলিয়া দিনের আলোতে বাহির করিয়া পরীক্ষা করিয়া দেখে কি অদ্ভুত রহস্য উহাদের মধ্যে গুপ্ত আছে। ঘরের আড়ালে সর্বোচ্চ তাকে কাঠের বড় বারকোষে যে তালপাতার পুঁথির স্তূপ ও খাতাপত্র আছে, বাবাকে জিজ্ঞাসা করিয়া আনিতে পারিয়াছিল, সেগুলি তাহার ঠাকুর দাদা রামচাঁদ তর্কালঙ্কারের। তাহার বড় ইচ্ছা ওইগুলো যদি হাতের নাগালে ধরা যায় তবে সে একবার নিচে নামাইয়া নাড়িয়া চাড়িয়া দেখে। এক একদিন বনের ধারে জানালাটায় বসিয়া দুপুরবেলা সে সেই ছেঁড়া কাশিদাসের মহাভারত লইয়া পড়ে। সে নিজেই খুব ভালো পড়িতে শিখিয়াছে, আগেকার মতো আর মুখে শুনিতে হয় না, নিজের জলের মতো পড়িয়া যায় ও বুঝিতে পারে। পড়াশোনায় তাহার বুদ্ধি খুব তীক্ষ্ণ। তাহার বাবা মাঝে মাঝে তাহাকে গাঙ্গুলি বাড়ির চণ্ডী মণ্ডপে বৃদ্ধদের মজলিসে লইয়া যায়। রামায়ণ কি পাঁচালী পড়িয়াতে বলে, পড়ো তো বাবা, এদের একবার শুনিয়ে দাও তো। বৃদ্ধেরা খুব তারিফ করেন। দিনু চাটুর্যে বলেন, আর আমার নাতিটা, এই তোমার খোকারি বয়স হবে, দুখানা বর্ণ পরিচয় ছিললে বাপু, শুনলে বিশ্বাস করবে না, এখনো ভালো করে অক্ষর চিনলে না। বাপের ধারা পেয়ে বসেছে। ওই যে কদিন আমি আছি রে বাপু, চক্ষু বুঝলে লাঙলের মুঠো ধরতে হবে। পুত্রগর্ভে হরিহরের বুক ভারী হইয়া যায়। মনে মনে ভাবে, ও কি তোমাদের হবে? করলে তো চিরকাল সুদের কারবার। হলামে বা গরিব, হাজার হোক পণ্ডিত বংশ তো। বাবা মিথ্যেই তালপাতা ভরিয়া ফেলেননি পুঁথি লিখে, বংশে একটা ধারা দিয়েছেন, সেটা যাবে কোথায়? তাহাদের ঘরের জানালার কয়েক হাত দূরে বাড়ির পাঁচিল, এবং পাঁচিলের ওপাশ হইতে পাঁচিলের গা ঘেঁষিয়া কি বিশাল আগাছার জঙ্গল আরম্ভ হইয়াছে। জানালায় বসিয়া শুধু চোখে পড়ে সবুজ সমুদ্রে ঢেউয়ের মতো ভাটা শেওড়া গাছের মাথাগুলো। এই গাছে ও গাছে দোদুল্যমান কত রকমের লতা। প্রাচীন বাঁশঝাড়ের শীর্ষ বয়সের ভারে সেখানে সোদালি বনচালতা গাছের উপর ঝুঁকিয়া পড়িয়াছে। তাহার নিচের কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ। বড় গাছপালার তলায় হলুদ বনকচু কটু ওলের ঘন সবুজ জঙ্গল ঠেলাঠেলি করিয়া সূর্যের আলোর দিকে মুখ ফেরাইতে প্রাণপণ করিতেছে। এই জীবনের যুদ্ধে যে গাছটা অপারগ হইয়া গর্ভদীপ্ত প্রতিবেশীর আওতায় চাপা পড়িয়া গিয়াছে, তাহার পাতাগুলি বিবর্ণ, মৃত্যু পাণ্ডর ডাটা গলিয়া আসিল। মরণাহত দৃষ্টির সম্মুখে শেষ শরতের বনে ভরা পরিপূর্ণ ঝলমলে রৌদ্র। বড় গাছটায় ফুলের আকুল আর্দ্র সুগন্ধ মাখানো পৃথিবীটা তাহার সকল সৌন্দর্য রহস্য বিপুলতা লইয়া ধীরে ধীরে আড়ালে মিলাইয়া চলিল। তাহাদের বাড়ির ধার হইতে ও বন জঙ্গলে একদিকে সেই কুঠির মাঠ, অপরদিকে নদীর ধার পর্যায়ে একটানা চলিতেছে। অপর কাছে বন অফুরন্ত ঠেকে। সে দিদির দিকে সঙ্গে কত রূপ এরকম বনের মধ্যে বেড়াইয়াছে, বনের শেষ দেখিতে পায় নাই। শুধু এইরকম তৃপ্তিরাজ গাছের তলা দিয়া পথ, মোটা মোটা গুলম্বলতা দুলানো থেলো থেলো বন চালতার পথ চারিদিকে। সুরি পট্টার একটা আম বাগান আসিয়া শেষ হয়, আবার এ গাছের ও গাছের তলা দিয়া বন কলমি নাটা কাটা ময়না ঝোপের ভেতর দিয়া চলিতে চলিতে কোথায় কোন দিকে লইয়া ফেলিতেছে শুধু বন ধুদুলের লতা, কোথায় সে ত্রিশূন্যে দোলে। প্রাচীন শিরীষ গাছে শ্যাওলা ধরা ডালের গাছে পরগাছার ঝাড় নজর কাড়ে। এই বন তার শ্যামলতার নবীন স্পর্শটুকু আর তার দিদির মন বুলাইয়া দিয়াছিল। জন্মিয়া অবধি এই বন তাহাদের সুপরিচিত। প্রতি পলের প্রতি মুহূর্তের নীরব আনন্দে তাহাদের পিপাসু হৃদয় কত বিচিত্র, কত অপূর্ব রসে ভরিয়া তোলে। বর্ষা সতেজ ঘন সবুজ ঝোপের মাথায় নাটাকাটার সুগন্ধ ফুলের হলুদ রং এর শীর্ষ, আসন্ন সূর্যাস্তের ছায়ায় মোটা ময়না কাটা ডালের আগায় কাঠবিড়ালির লঘু গতি আসা যাওয়া, পত্র পুষ্প ফলের সে প্রাচুর্য, সর্বাকার অপেক্ষা কখন ঘন বনের প্রান্ত ভরি ঝোপঝাড়ে সঙ্গীহীন বাঁকা ডালে বনের কোনো অজানা পাখি বসিয়া থাকে, তখন তাহার মনের বিচিত্র অপূর্ব গভীর আনন্দ রসের বর্ণনা সে মুখ বলিয়া কাহাকেও বুঝাইতে পারে না। সে যেন স্বপ্ন, যেন মায়া। চারিদিকে ঘিরিয়া পাখি গান গায়, ঝুরঝুর করিয়া ঝরিয়া ফুল পড়ে, সূর্যাস্তের আলো আরো ঘন ছায়াময় হয়।
এই বনের মধ্যে কোথায় একটা মজার পুরানো পুকুর আছে। তারই পারে যে ভাঙা মন্দিরটা আছে। আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, কোনো সময় মন্দিরে বিশালাক্ষী দেবী সেরকম ছিলেন। তিনি ছিলেন গ্রামের মজুমদারের বংশের প্রতিষ্ঠিত দেবতা। একসময় কি বিষয়ে সফল মনস্কাম হইয়া তাহারা দেবীর মন্দিরে নরবলি দেন। তাহাতে রুষ্ট হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন, আর কখনো ফিরিবেন না। অনেক কালের কথা, বিশালাক্ষী পূজা হইতে দেখিয়াছে এইরূপ কোনো লোক আর জীবিত নাই। মন্দির ভাঙিয়া চুরিয়া গিয়াছে। মন্দিরের সম্মুখের পুকুর মজিয়া ডোবায় পরিণত হইয়াছে। চারিদিক বনে ছাইয়া ফেলিয়াছে। মজুমদার বংশেও বাতি দিতে আর কেহ নাই। কেবল সেও অনেকদিন আগে গ্রামের স্বরূপ চক্রবর্তী 3 গা হইতে নিমন্ত্রণ খাইয়া ফিরিতেছিল। সন্ধ্যার সময় নদীর ঘাটে নামিয়া আসিতে পথের ধারে দেখিলেন একটা সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়াইয়া। স্থানটি লোকালয় হইতে দূরে, সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। পথে কেহ কোথাও নাই। এই সময় নিরালা বনের ধারে একটা অল্প বয়সী সুন্দরী মেয়েকে দেখিয়া স্বরূপ চক্রবর্তী দস্তুর মতো বিস্মিত হইলেন। কিন্তু তিনি কোনো কথা কইবার পূর্বেই মেয়েটি ঈষৎ গর্ব মিশ্রিত অথচ মিষ্ট সুরে বলিল, আমি এই গ্রামের বিশালাক্ষী দেবী। গ্রামে অল্প দিনে ওলা ওঠার মরক আরম্ভ হবে। বলে দিও, চতুর্দশীর রাত্রের পঞ্চানন্দ তলায় 108টা কুমড়ো বলি দিয়ে যেন কালী পূজা করে। কথা শেষ হইবার সঙ্গে সঙ্গেই স্তম্ভিত স্বরূপ চক্রবর্তীর সামনে মেয়েটি চারিধারে শীত সন্ধ্যায় কুয়াশার ধীরে ধীরে যেন মিলাইয়া গেল। এই ঘটনার দিন কয়েক পরে সত্যই সেবার গ্রামে ভয়ানক মরক দেখা দিয়েছিল। এসব গল্প কতবার শুনিয়াছিল। জানালার ধারে দাঁড়াইলেই বিশালাক্ষী ঠাকুরের কথা তাহার মনে ওঠে। দেবী বিশালাক্ষীকে একটিবার দেখিতে পাওয়া যায় না। হঠাৎ সে বনের মধ্যে হয়তো গুলঞ্চের লতা পাড়িতেছে। সেই সময় খুব সুন্দর দেখিতে রাংপার শাড়ি পরনে, হাতে গলায় মা দুর্গার মতো হারবালা। তুমি কে? আমি অপু। তুমি বড় ভালো ছেলে, কি বর চাও? সে বিছানায় গিয়া শোয়। এক একবার ঝিরে ঝিরে হাওয়ার মতো কি লতা পাতায় তিক্ত মধুর গন্ধ ভাসিয়া আসে। ঠিক দুপুরবেলা অনেক দূরে কোনো বড় গাছে মাথার উপর হইতে গাংচিল টানিয়া টানিয়া ডাকে, যেন এই ছোট্ট গ্রামখানের অতীত ও বর্তমান সমস্ত ছোটখাটো দুঃখ শান্তি দ্বন্দ্বের ঊর্ধ্বে। শরৎ মধ্যাহ্নের রৌদ্রভরা নীল নির্জন আকাশ পথে এক উদাস গৃহবিভাগী পথে পথিক দেবতার সুকণ্ঠের অবদান দূর হইতে দূরে মিলাইয়া চলিয়াছে। কখন সে ঘুমাইয়া পড়ে বুঝিতে পারে না। ঘুমাইয়া উঠিয়া দেখে বেলা একেবারে নাই। জানালার বাহিরে সারা বনটায় ছায়া পড়িয়া আসিয়াছে। বাঁশঝাড়ের আগায় রাঙা রোদ। প্রতিদিন এই সময় ঠিক এই ছায়া ভরা বৈকালটিতে নির্জন বনের দিকে চাহিয়া তাহার অতি অদ্ভুত কথা সব মনে হয়। অপূর্ব খুশিতে মন ভরিয়া ওঠে। মনে হয় এরকম লতা পাতার মধুর গন্ধভরা দিনগুলি ইহার আগে কবে একবার যেন আসিয়াছিল। সেসব দিনের অনুভূত আনন্দের স্পষ্ট স্মৃতি আসিয়া এই দিনগুলিকে ভবিষ্যতের কোনো অনির্দিষ্ট আনন্দের আশায় ভরিয়া তোলে। মনে হয় একটা যেন কিছু ঘটিবে। এই দিনগুলি বুঝি বৃথা হইতে যাইবে না। একটা বড় কোনো আনন্দ ইহাদের শেষে অপেক্ষা করিয়া আছে যেন। এই অপরাহ্ন দিনগুলির সঙ্গে আজ জন্মসাথী সুপরিচিত এই আনন্দ ভরা বহুরূপী বনটার সঙ্গে কত রহস্যময় স্বপ্ন দেশে বার্তা যে জড়ানো আছে। বাঁশঝাড়ের উপরকার ছায়া ভরা আকাশটার দিকে চাহিয়া কবচ কুণ্ডল মাগিয়া হতে লইতে পড়িতেছে। পিটুলি গোলা পান করিয়া কোথাকার এক ক্ষুদ্র দরিদ্র বালক খেলোয়াড়দের কাছে দুগ্ধ খেয়েছি বলিয়া উল্লাসে নৃত্য করে। ওই যে পুরো বাড়িটার ভিটার বেতলতলায় ওইখানে যে সরস সঞ্চিত অবস্থায় প্রবীণ বীর ভীষ্মদেবের মরণদেহ ওষ্ঠে তিক্ত বাণে পৃথিবী ফুরিয়া অর্জন ভোগবিথার সিঞ্জন করিয়াছেন। প্রথম যৌবনে সরযূতের কুসুমের কাননে মৃগয়া হইয়া দশরথ মৃগভ্রমে যেন জল আহরণগত দরিদ্র বালককে বধ করেন। সে ঘটিয়াছিল ওই রানু দিদিদের বাগানের বড় জাম গাছটার তলায় যে ডোবা তাহারই ধারে। তাহাদের বাড়ি একখানা বই আছে, পাতাগুলো সব হলদে। মলাটটার খানিকটা নাই, নাম লেখা আছে বীরাঙ্গনা কাব্য, কিন্তু লেখকের নাম জানে না। গোড়ার দিকের পাতাগুলি ছিঁড়িয়া গিয়াছে।
বইখানা বড় ভালোই লাগে। তাহাতে সে পড়িয়াছে, অদূরে দেখিনু হ্রদ, সে হ্রদের তীরে রাজরথী এক যান গড়াগড়ি ভগ্ন উরু, দেখে উচ্চে উঠিন কাঁদিয়া, এ কি কুস্বপ্ন নাথ দেখাইলে মোরে। কলিচণ্ডী ব্রতের দিন মায়ের সঙ্গে গ্রামের উত্তর ঘাটে যে পুরনো মজা পুকুরের ধারে সে বনভোজন করিতে যায়, কেউ জানে না। চারিধারে বনে ঘেরা সে পুকুরটাই মহাভারতের সেই দৈপ্রায়ণ হ্রদ। ওই নির্জন মাঠের পুকুরটার মধ্যে সে ভগ্ন উরু অবমানিত বীর থেকে একা একা, কেউ দেখে না, কেউ খোঁজ করে না। উত্তর মাঠের কলা বেগুনের ক্ষেত হইতে কৃষাণেরা ফিরিয়া আসে, জনমানুষ চিহ্ন থাকে না কোনো দিকে। সোনারাঙা মাঠের উপর অনাবিস্তৃত বসতি শূন্য অজানা দেশে চন্দ্রহীন রাত্রির ঘন অন্ধকার ধীরে ধীরে বিস্তার লাভ করে। তখন হাজার হাজার বছরের পুরাতন মানব বেদনা, কখনো বা দরিদ্র পিতার প্রবঞ্চনা মুগ্ধ অবোধ বালকের উল্লাসে, কখনো বা এক ভাগ্যহত নিঃসঙ্গ অসহায় রাজপুত্রের ছবিতে তাহার প্রবর্ধমান উৎসুক মনের সহানুভূতিতে জাগ্রত ও সার্থক হয়। ওই অজ্ঞাতনামা লেখকের বইখানা পড়িতে পড়িতে কতদিন যে তাহার চোখের পাতা ভিজিয়া আসিয়াছে। তাহার বাবা বাড়ি নাই। বাড়ি থাকিলে তাহাকে এক মনে ঘরে বসিয়া দপ্তর খুলিয়া পড়িতে হয়। একেবারে বেলা শেষ হইয়া যায়, তবুও ছুটি হয় না। তাহার মন ব্যাকুল হইয়া ওঠে। আর কতক্ষণ বসিয়া বসিয়া সুবস করিয়া আর যা মুখস্থ করিবে? আজ আর বুঝি সে খেলা করিবে না? বেলা বুঝি আর আছে? বাবার উপর ভারী রাগ হয়, অভিমান হয়। হঠাৎ অপ্রত্যাশিতভাবে ছুটি হইয়া যায়। বই দপ্তর কোনো রকমে ঝুপ করিয়া এক জায়গায় ফেলিয়া রাখিয়া ছায়া ভরা উঠানে গিয়া খুশিতে সে নাচিতে থাকে। অপূর্ব অদ্ভুত বৈকালটা। নিবিড় ছায়া ভরা গাছপালা, ধারে খেলাঘর, গুলম্বলতার তার টাঙানো, খেজুর গাছের ঝোপ, বনের দিক থেকে ঠান্ডা ঠান্ডা গন্ধ বাহির হয়। রাঙা রোদটুকু জ্যাঠামশাইদের পোড়ো বাতাবি লেবুর গাছের মাথায় চিকচিক করে। চকচকে বাদামি রঙের ডানওয়ালা তোড়ো পাখি বনকলমি ঝেপে এসে উঠিয়া বসে। তাজা মাটির গন্ধ, ছেলে মানুষের জগৎ ভরপুর আনন্দে উছলিয়া ওঠে। কাহাকে সে কি করিয়া বুঝাইবে সে কি আনন্দ। সন্ধ্যার পর সর্বজয়া ভাত চড়াইয়াছে। অপু দাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া আছে। খুব অন্ধকার, একটানা ঝিঝি পোকা ডাকিতেছে। অপু জিজ্ঞাসা করিল, পুজোর আর কতদিন আছে মা? দুর্গা বাটি পাতিয়া তরকারি কাটিতেছিল। বলিল, আর 22 দিন আছে না মা? সেই হিসাব ঠিক করিয়াছে। তাহার বাবা বাড়ি আসিবে, অপুর মায়ের তাহার জন্য পুতুল, কাপড়, আলতা। আজকাল সে বড় হইয়াছে বলিয়া তাহার মা অন্য পাড়ায় গিয়া নিমন্ত্রণ খাইতে দেয় না। লুচি খাইতে কেমন তাহা এক প্রকার ভুলিয়াই গিয়াছে। ফুটফুটে কোজাগরী পূর্ণিমার জ্যোৎস্না ভরা রাতে বাঁশবনের আলোক ছায়ায় জালবুননি পথ বাহিয়া সে আগে আগে পাড়ায় পাড়ায় বেড়াইয়া লক্ষ্মী পূজার খই মুড়ি আঁচল ভরিয়া লইয়া আসিত। বাড়িতে বাড়িতে শাক বাজে, পথে লুচি ভাজার গন্ধ বাহির হয়। হয়তো পাড়ার কেউ পূজার শীতলের নৈবেদ্য একখানা তাহাদের বাড়িতে পাঠাইয়া দেয়। সেও অনেক খই মুড়ি আনিত। তাহার মা 2 দিন ধরিয়া তাহাদের জলপান খাইতে দিত, নিজেও খাইত। সেবার শেষ ঠাকুরন বলিয়াছিল, ভদ্রলোকের মেয়ে আবার চাষা লোকের মতো বাড়ি বাড়ি ঘুরে খইমই নিয়ে বেড়াবে কি? ওসব দেখতে খারাপ, ওরকম আর পাঠিও না বৌমা। সে হইতে আর যায় না। দুর্গা বলিল, তাস খেলবে? তা যা, ও ঘর থেকে তাসটা নিয়ে আয়, একটু খেলি। দুর্গা বিপন্ন মুখে অপুর দিকে চলিল। অপু হাসিয়া বলিল, চল, আমি দাঁড়াচ্ছি। তাহাদের মা বলিল, আহা, মেয়ের ভয় দেখে আর বাঁচি না। সারাদিন বলে হেট মাটির উপর করে বেড়াবার ভয় থাকে না, আর রাত্রিরে এ ঘর থেকে ও ঘরে যেতে একেবারে সব আড়ষ্ট। সিজ্জবাড়ি হইতে অপুর আনা সেই তাস জোড়াটা। তাস খেলায় 3 জনেরই কৃতিত্ব সমান। অপু এখনো সব রং চেনে না। মাঝে মাঝে হাতের তাস বিপক্ষ দলের খেলোয়াড় মাকে দেখাইয়া বলে, এটা কি রং? রুইতন। দেখো না মা। দুর্গার আজ মন খুব খুশি আছে। রাত্রিরে রান্না প্রায় হয় না। ওবেলার বাসি ভাত তরকারি থাকে। আজ ভাত চড়িয়াছে, তরকারি রান্না হইবে, ইহাতে তাহার মহা আনন্দ। আজ যেন একটা উৎসবের দিন। অপু বলিল, তাস খেলতে খেলতে সেই গল্পটা বলো না মা, সেই শ্যামলঙ্কার গল্পটা।
হঠাৎ সে মায়ের কোলে মাথা রাখিয়া শুইয়া পড়ে। মায়ের গায়ে হাত বুলাইতে বুলাইতে আবদারের সুরে বলে, সেই ছড়াটা বলো না মা, সেই শ্যামলঙ্কা বাটনা বাটিতে মাটিতে লুটাইয়া কেশ। খেলার সময় ছড়া বললে খেলা কি করে হবে অপু? ওঠ। সর্বজয় বলিল, দুগ্গা, পাতাল কোরাস কোথায় পেলি রে? সে যে গোসাইদের বড় বাগানটা আছে, সেই রাঙি গায়ে খুঁজতে একবার তুই আর আমি অপু, সেখানে অনেক ফুটেছিল, কেউ টের পায়নি মা। খুব বন কিনা, তাহলে লোকে তুলে নিয়ে যেত। অপু বলিল, সেইখানে গিয়েছিলি? উফ, সে যে বড্ড বন রে দিদি। সর্বজয় সস্নেহে বারবার ছেলেদিকে চাহিয়া দেখিতেছিল। সেদিনকার সেই অপু, আয় চাঁদ আয়, খোকনের কপালে টিপ দিয়ে যা বলিলে বারবার কলের পুতুলের মতো চাঁদের মতো কপালখানি অঙ্গুলিবদ্ধ হস্তের দিকে ঝুঁকাইয়া দিত। আর সে কিনা তাস খেলিতে বসিয়াছে। তাহার কাছে দৃশ্যটা বড় অভিনব ঠেকে। অপু খেলিতে না পারিলে, যা আশা করিয়া কখনো পিঠ জিতিতে না পারিলে, কিংবা অপুর হাতে খারাপ তাসগুলো গিয়া নিজের হাতে ভালো তাস আসিলে বিপক্ষ দলের খেলোয়াড় হইয়াও তাহার মনে কষ্ট হইতেছিল। দুর্গা বলিল, আজ কি হয়েছে জানো মা? অপু বলিল, যা, তাহলে তোর সঙ্গে আরই করব, বলে দেখ। কগরে যা। শোনো মা, ও পোস্তদানার নাম জানে না। আজ রাজদের বাড়ি পোস্তদানা রোদ্দুরে দিয়েছে। ও বললে, কি রাজিদি? রাজি বললে, যষ্টি মধু, খেয়ে দেখ। ও খেয়ে এলো মা, সেখানে দাঁড়িয়ে। বুঝতে পারলে না যে পোস্ত? এমন বোকা না মা? অপু মুখে বলিল বটে, কিন্তু দিদির সহিত সে আরই করিবে না। সেই যে সেদিন তাহারা পাকা মাকাল ফলগুলো সদুদা লইয়া পালাইছিল, সেদিন তার দিদি সারাদিন বন বাগান খুঁজিয়া সন্ধ্যার সময় কোথা হইতে আঁচলে বাঁধিয়া একরাশ মাকাল ফল আনিয়া তাহার সম্মুখে খুলিয়া দেখাইয়া বলিল, কেমন হলো এখন? বড্ড যে কেঁদেছিলি সকালবেলা। সে সন্ধ্যায় কিসে যে বেশি আনন্দ পাইয়াছিল, মাকাল ফলগুলো হইতে কি দিদির মুখের, বিশেষ করিয়া তাহার ডাগর চোখের মমতা ভরা স্নিগ্ধ হাসি হইতে, তাহা সে জানে না। ছক্কার খেলা অপু বুঝে বুঝে খেলিস? দুর্গা মহাখুশিতে সহিত তাস কুড়াইয়া সাজাতে লাগিল। কি ফুলের গন্ধ বেরোচ্ছে না দিদি? তাহাদের মা বলিল, তাহাদের জেঠমশাইদের ভিটার পেছনে ছাতিম গাছ আছে, সেই ফুলের গন্ধ। অপু ও দুর্গা দুজনে আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করিল, হ্যাঁ মা, ওই ছাতিম তলা একবার বাঘ এসেছিল বলেছিলে না? কিন্তু তাহার মা তাড়াতাড়ি তাস ফেলে উঠিয়া বলিল, ওই যা, ভাত পুড়ে গেল, ধরা গন্ড বেরিয়েছে, ভাতটা নামিয়ে দাঁড়া বলছি। খাইতে বসিয়া দুর্গা বলিল, পাতাল করে তরকারিটা কি সুন্দর খেতে হয়েছে মা। তাহার মুখে স্বর্গীয় তৃপ্তিতে ভরিয়া উঠিল। সঙ্গে সঙ্গে অপুও বলিল, বাহ, খেতে ঠিক মাংসের মতো না দিদি? পাতালকোর এক জায়গায় কত ফুটে আছে মা, আমি ভাবি ব্যাঙের ছাতা, তাই তুলি নে। উভয়ের উচ্ছ্বাসিত প্রশংসিত বাক্যে সর্বজয়ের বুক গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল। তবুও কি এর উপযুক্ত উপকরণ সে পাইয়াছে? লোকের বাড়িতে ভোজের আদিতে ডাকে শেষ ঠাকুরনকে, ডাক্কু না দেখি একবার তাহাকে। রান্না কাহাকে বলে শেষ ঠাকুরনকে? সে সর্বজয় বলিল, অপুর হাতে জল ঢেলে দে দুর্গা, ও কি ছেলের কাণ্ড! ওই রাস্তার মাঝখানে মুখ ধোয়, রোজই রাত্রে তুমি ওই পথের উপর। কিন্তু অপু আর এক পাও নড়িতে চাহে না। সম্মুখের সে ভাঙা পাঁচিলের ফাঁক, অন্ধকার বাঁশবন, ঝোপ জঙ্গলের অন্ধকারে ঝিঙের বিচির মতো কালো, পোড়ো ভিটে বাড়ি, আর অজানা কত কি বিভীষিকা। সে বুঝিতে পারে না, এখানে প্রাণ লইয়া টানাটানি, সেখানে পথের উপর আছড়ানোটা কি এত বেশি। তাহার পরে সকালে গিয়া সে ঘুমিয়া পড়ে। রাত্রি গভীর হয়। ছাতিম ফুলের উগ্র সুবাসে হেমন্তের আঁচ লাগা শিশিরার্ধ নৈশ বায়ু ভরিয়া যায়। মধ্যরাতে বেগুন বনের শীর্ষে কৃষ্ণপক্ষের চাঁদের স্নান জ্যোৎস্না উঠিয়া শিশিরসিক্ত গাছপালায় ডালে পাতায় চিকচিক করে। আলো আধারের অপরূপ মায়ায় বন প্রান্ত ঘুমন্ত পরীর দেশের মতো রহস্য ভরা। ছনছন করিয়া হঠাৎ হয়তো এক ঝলক হাওয়া সোদালির ডাল দুলাইয়া তেলাকুচা ঝোপের মধ্যে ঝাঁপাইয়া বাহিত হয়। এক একদিন এই সময় অপুর ঘুম ভাঙিয়া যাইত। সেই দেবী যেন আসিয়াছেন এই গ্রামের বিস্মিতা অধিষ্ঠাত্রী দেবী বিশালাক্ষী। পুলিনাশিলিনের মতো ইছামতির ডালিমের রোয়াকের মতো স্বচ্ছ জলের ধারে কুচা শ্যাওলা ভরা ঠান্ডা কাদায়
কতদিন আগে যাহাদের চরণ চিহ্ন লুপ্ত হইয়া গিয়াছে, তাহার প্রাচীন সর্পণ্যটা হয়তো যাদের দেখে নাই, পুরনো কালের আধিষ্ঠাত্রী দেবীর মন্দিরে তারাই একসময় ফুল ফল নৈবেদ্য পূজা দিত। আজকালকার লোকেরা কে তাহা জানে। গ্রাম নিভৃতে হইয়া গেল অনেক রাতে। তিনি বনে ফুল ফুটাইয়া বেড়ান, বিহন্ন শিশুদের দেখাশোনা করেন। জ্যোৎস্না রাতের শেষ প্রহরে ছোট ছোট মৌমাছিদের চাকগুলি বুনো ভাওরা নাটকান পুয়ো ফুলের মিষ্টিতে মধুতে ভরাইয়া দেন। তিনি জানেন কোন ঝোপের কোণে বাসক ফুলের মাথা লুকাইয়া আছে। নিভৃত বনের মধ্যে ছাতিম ফুলের দল কোথায় গাছের ছায়া পাইয়া ইছামতির কোন বাঁকে সবুজ শ্যাওলার ফাঁকে ফাঁকে নীল পাপড়ি কলমি ফুলের দল ভিড় পাকাইয়া তুলিতেছে। কাটা গাছের ডালপালার মধ্যে ছোট্ট খড়ের বাসায় টুনটুনি পাখির মেয়েরা কোথায় ঘুম ভাঙিয়া উঠিল। তার রূপের স্নিগ্ধ আলোয় বনভরা ভরিয়া গিয়াছে। নীরবতায়, জ্যোৎস্নায়, সুগন্ধে, অস্পষ্ট আলো আধারের মায়ায় রাতের অপরূপ শ্রী। দিনের আলো ফুটিবার আগেই কিন্তু বনলক্ষ্মী কোথায় মিলিয়া যান। স্বরূপ চক্রবর্তীর পর তাহাকে কেউ কোনোদিন দেখেন নাই। গ্রামের অন্নদারায় মহাশয় সম্প্রতি বড় বিপদে পড়িয়াছেন। গ্রামের জরিপ আসতে উত্তর মাঠে তাঁবু গাড়িয়েছেন। জরিপের বড় কর্মচারী মাঠের মধ্যে নদীর ধারে অফিস খুলিয়াছেন। ছোটখাটো আমলাও সঙ্গে আনিয়াছে বিস্তর। গ্রামের সকল ভদ্রলোকই কিছু জমি জমার মালিক। পিতৃপুরুষের অর্জিত এইসব সম্পত্তির নিরাপদ কুলে জীবন তরণীর লাগি কষিয়া পুতিয়া জড় পদার্থের ন্যায় উদামহীন গতিহীন নিষ্ক্রিয় অবস্থায় দিনগুলি একরূপ বেশি কাটিয়াছিল। কিন্তু এবার সকলেই একটু বিপদগ্রস্ত হইয়া পড়িয়াছেন। রাম হয়তো শ্যামের জমি নির্বিবাদে নিজের বলিয়া ভোগ করিয়া আসিতেছে। যদু 10 বিঘা খাজনার 12 বিঘা নিরুপুত্রভাবে দখল করিয়াছে। এতদিন যাহা পূর্ণ শাস্তিতে নিষ্পন্ন হইতেছিল, এইবার সেই সকলের মধ্যে গোলমাল পৌঁছিল। বিপদ একরূপ হইলেও অন্নদারায়ের বিপদ একটু অন্য ধরনের বা একটু বেশি গুরুতর। তাহার এক জ্ঞাতি ভাতা বহুদিন যাবৎ পশ্চিম প্রবাসী। এতদিন তিনি উক্ত প্রবাসী জ্ঞাতির আম কাঁঠালের বাগান ও জমি নির্বিঘ্নে ভোগ করিতেছিলেন এবং সম্পূর্ণ ভরসা ছিল জরিপের সময় পারিলে উঠিয়া সবাই অন্তঃসত্ত্বভাবে কতক অংশ নিজের বলিয়া লিখাইয়া লইবেন। কিন্তু কি জানি গ্রামের কে উক্ত প্রবাসী জ্ঞাতিকে কি পত্র লিখিয়াছে। ফলে অদ্যদিনে 10 হইল জ্ঞাতি ভ্রাতার জ্যেষ্ঠ পুত্রটি জরিপের সময় বিষয় সম্পত্তি দেখাশোনা করিতে আসিয়াছে। মুখে গ্রাস তো গেলই, তাহা ছাড়া বিপদ আরও গেছে। ওই আত্মীয়দের অংশের ঘরগুলির বাড়ির মধ্যে ভালো রায় মহাশয় গত 20 বছর সেগুলো নিজের দখল করিয়া আসিতেছেন। সেগুলি ছাড়িয়া দিতে হইয়াছে। জ্ঞাতিপুত্রটি শৌখিন ধরনের কলেজের ছেলে। একখানিতে সই, একখানিতে পড়াশোনা করে। ওপরে ঘরখানি হইতে সিন্ধুক বন্দুকি মাল কাগজপত্রাদি সরাইয়া ফেলিতে হইয়াছে। নিচের যে ঘরে পাতিলপাড়া হইতে সস্তা দরে কোনো কড়ি বকরা রক্ষিত ছিল, সেই ঘরও শীঘ্র ছাড়িয়া দিতে হইবে। বৈকেল বেলা অন্নদারায়ের চণ্ডীমণ্ডপে পাড়ার কয়েকটি লোক আসিয়াছে। এই সময়ে পাশা খেলিবার মজলিস বসে। কিন্তু অদ্য এখনো কাজ মোটে নাই। অন্নদারায় একে একে সমাগত খাতকপত্র বিদায় করিতেছিলেন। উঠানের রোয়াকে ঠিক নিচেই এক অল্পবয়সী কৃষকবধূ একটা ছোট ছেলে সঙ্গে করিয়া লইয়া অনেকক্ষণ হইতে ঘোমটা দিয়া বসিয়াছিল। সে এবার তাহা পলা আসিয়াছে ভাবিয়া উঠিয়া দাঁড়াইল। রায়মহাশয় মাথা একটু সামনে নিচু করিয়া চশমার উপর হইতে তাহার দিকে চাহিয়া বলিলেন, কে, তোর আবার কি? কৃষক বধূটি আঁচলের খুঁট খুলিতে খুলিতে নিম্নকণ্ঠে বলিল, মুই কিছু টাকা জোগাড় করিছি অনেক কষ্টে। মোট টাকাটা নেন আর গোলার চাবিটা খুলে দেন। বড্ড কষ্ট যাচ্ছে মনিব ঠাকুর, সে আর কি বলবো। অন্নদারায়ের মুখে প্রসন্ন হইল। বলিলেন, হরি, নাও তো টাকাটা গুনে, খাতাখানায় দেখো তারিখটা, সুদটা আর একবার হিসেব করে দেখো। কৃষকবধূ আঁচলে খুঁট হইতে টাকা বাহির করিয়া হরিহরের সম্মুখে রোয়াখারের ধাকে রাখিয়া দিল। হরিহর গুনিয়া বলিল, 5 টাকা। রায়মহাশয় বলিলেন, আচ্ছা, জমা করে দাও। তারপর আর টাকা কই? ওই এখন নেন, তারপর দেব। মই গতর খাটিয়ে শোধ করে তুলব। এখন ওই নিয়ে মোর গোলার চাবিটা খুলে দেন।
মোর মাতরে 2 খেয়ে তো আগে বাঁচাই, পরে তো ঘরদোর ফুটো হয়ে গিয়েছে, সে না হয়। এমন নিরুদ্বেগে কথা বলিতেছিল যেন গোলার চাবি তাহার করতলগর হইয়া গিয়াছে। রায়মহাশয়কে চিনিতে তাহার বিলম্ব ছিল। রায়মহাশয় কথা শেষ করিতে না দিয়ে বলিলেন, ওহ, ভাবি যে দেখছি মাগের আবদার। 40 টাকার কাছাকাছি সুদে আসলে বাকি, 5 টাকা এনেছি, নিয়ে গোলা খুলে দেন। ছোট লোকের কাণ্ডই আলাদা। যা এখন দুপুরবেলা দিক করিস নে। কৃষকবধূ চণ্ডীমণ্ডপের অন্য কাহারও অপরিচিতা নহে। দীনু ভট্টাচার্য চোখে ভালো দেখিতেন না, বলিলেন, কে ও অন্নদা? ওই ও পাড়ার তরমেজের বউ। দিন 4 হলো তরমেজটা মারা গিয়েছে। সুদে আসলে 40 টাকা বাকি, তাই মরবার দিনে বিকেল থেকে গোলায় চাবি দিয়ে রেখেছি। এখন গোলা খুলিয়ে দেন, হ্যান করুন ত্যান করুন। পায়ের তলা হইতে মাটি সরিয়া গেলেও তরমেজের বউ অত চমকিয়া উঠিত না। সে ব্যাপার এখন অনেকটা বুঝিল। আগাইয়া আসিয়া বলিল, ও কথা বলিবেন না মনিব ঠাকুর। মোর খোকার একটা রূপার নিমফল ছিল, ও বছর গড়াইয়া দিয়েছিল। তাই বোদাস একবার দোকানে বিক্রি করলে 5 টাকা দিলে। ছেলে মানুষ জিনি বাঁচবার ইচ্ছে ছিল না, তা কি করি, এখন 2 খাইয়ে বাঁচি। ভাবলাম এরপর দিন যা মালিক, তো মোর বাচ্চারে দিয়ে আবার নিমফল গড়িয়ে দেব। তা দেন মানিক ঠাকুর চাবিটা দিয়ে। যা যা, এখন যা। ওসব টাকা করে কাণ্ড কি নাকে রাখলেই মোটে? মোটেও না। সে তুই কি বুঝবি? থাকতো তোর স্বামী তখন বুঝতো। যা, এখন দিক করিস নে। ওই 5 টাকা তোর নামে জমা রইল, বাকি টাকা নিয়ে আয়, তারপর দেখা যাবে। অন্নদা রায় চশমা খুলিয়া খাপের মধ্যে পড়িতে পড়িতে উঠিয়া বললেন ও বাড়ির ভেতর চলিয়া যাইবার উদ্যোগ করিলেন। তমরেজের বউ আকুল সুরে বলিয়া উঠিল, কোনে জানো মনিব ঠাকুর, মোর খোকার একটা উপায় করে যান। ওরে মুই খাওয়াবো কি? 1 পয়সা মুড়ি কিনে দেবার যে পয়সা নেই। মোর গোলা না খুলে দেন, মোর টাকা কয়টা মোরে ফেরত দেন। রায়মহাশয় মুখ খিচাইয়া বলিলেন, যা যা, সন্ধেবেলা মাগি ফ্যাচ ফ্যাচ করিস নে। 1 মুঠো টাকা জলে যাচ্ছে, তার সঙ্গে খোঁজ নেই। গোলা খুলে দাও, টাকা ফেরত দাও। গোলা আছে কি তোর? জোরসরি 4 ধান, তাতে টাকা শোধ যাবে? ওই 5 টাকাও উদুল হয়ে রইল আমার টাকা দেখবো না? ওর ছেলে কি খাবে বলে দাও। ছেলে কি খাবে তা আমি কি জানি? যা পারিস তা নালিশ করে রাখবে যে। রায়মহাশয় বাড়ির মধ্যে চলিয়া গেলে দীনু ভট্টাচার্য বলিলেন, হ্যাঁ গো বউ, তোমরা যে কদিন হলো? কই তা তো বুধবারের দিন বাবা ঠাকুর। হাট যে ভাঙন মাছ আনলে, পেঁয়াজ দিয়ে রাঁধলাম, ভাত খেলাম। সহজ মানুষ, ভালো খেলে দিব্যি। খেয়ে বললে, মোর শীত করছে, কাঁথা চাপা দিয়ে দাও। দিলাম। ও মা, সইতে তার উঠতি না উঠতি দেখি আর কোনো সারা শব্দ দেয় না। দুপুর হতি না হতি মোর খোকারে পথে বসিয়ে। চোখের জলে তাহার গলা আটকাইয়া গেল। মিনতির সুরে বলিল, আপনার একটু বলেন, বলে বলে চাবিটা দিয়ে দেন। সংসারে বড্ড কষ্ট হয়েছে, কর্জ কি মুই বাকি রাখবো? যে করে হোক। এই সময় নবাগত জ্ঞাতিপুত্রটি আসিয়া কথাবার্তা বন্ধ হইল। দীনু বলিলেন, এসো হে নীরেন বাবাজি, মাঠের দিকে বেড়াতে গিয়েছিলে বুঝি? এই তোমার বাপ দাদা ঠাকুর দেশ বুঝলে। হ্যাঁ, কিরকম দেখলে বলো? নীরেন একটু হাসিল। তাহার বয়স 21-22-এর বেশি নয়। বেশ বলিষ্ঠ গড়ন, সুপুরুষ। কলিকাতার কলেজে আইন পড়ে। অত্যন্ত মৌনী প্রকৃতির মানুষ। দেখিবার জন্য পিতা কর্তৃক প্রেরিত হইলেও কাজকর্ম সে কিছুই দেখে না, বোঝেও না। দিন রাত নোবেল পড়িয়া ও বন্দুক ছুড়িয়া কাটায়। সঙ্গে একটি বন্দুক আনিয়াছে, শিকারের ঝোঁক খুব। নীরেন উপরে নিজের ঘরে ঢুকিয়া গিয়া দেখিল গোকুলের স্ত্রী মেঝেতে বসিয়া পড়িয়া মেঝে হইতে কি খুঁটিয়া তুলিতেছে। দোরের কাছে যাইতেই তাহার নজর পড়িল। তাহার দামি বিলাতি আলোটা মেঝেতে বসানো, উহার কাচের ডুমরা ভাঙিয়া চুরমার হইয়াছে। সারা মেঝেতে কাচ ছড়ানো। দোরের কাছে জুতার শব্দ পাইয়া গোকুলের স্ত্রী চমকাইয়া পিছন ফিরিয়া চাহিল। সে আঁচল পাতিয়া মেঝে হইতে কাচের টুকরোগুলি খুঁটিয়া খুঁটিয়া তুলিতেছিল। ভাবে মনে হয় প্রতিদিনের মতো ঘর পরিষ্কার করিতে আসিয়া আলোটি জ্বলিতে গিয়েছিল, কি করিয়া ভাঙিয়া ফেলিয়াছে, এবং আলোর মালিক আসিবার পূর্বেই নিজের অপরাধের চিহ্নগুলি তাড়াতাড়ি সরাইয়া ফেলিবার চেষ্টা ছিল। হঠাৎ বামাল ধরা পড়ায় অত্যন্ত অপ্রতিভ হইল। ক্ষতিকারিণী ও লজ্জার ভারটা লঘু করিয়া দিবার জন্যই নীরেন হাসিয়া বলিয়া উঠিল, এই যে বৌদি,
আলোটা ভেঙে বসে আছেন বুঝি? এই দেখুন, ধরা পড়ে গেলেন। জানেন তো আইন পড়ি। আচ্ছা, এখন একটু চা করে নিয়ে আসুন তো বৌদি, চট করে। দেখি কেমন কাজের লোক। দাঁড়ান, আলোটা জ্বেলে নিই। ভাগ্যিস বক্সে আরেকটা ডুম আছে। গোকুলের স্ত্রী সলজ্জ সুরে বলিল, দেশলাই আনবো ঠাকুরপো। নীরেন কৌতুকের সুরে বলিল, দেশলাই আনেননি, তবে আলু পরে কি করছিলেন শুনি? বধূ এবার হাসিয়া ফেলিল, নিম্ন সুরে বলিল, ঝুল পড়ে রয়েছে, ভাবলাম একটু মুছে দেই। তা কেমন কাজটা নামাতে গেলাম, কি জানি ওসব ইংরেজি কালের আলো। কথা শেষ না করিয়া সে পুনরায় সলজ্জ হাসিয়া নিচে পলাইল। নীরেন 10-12 দিন আসিয়াছে বটে, সম্পর্কে বৌদিদি হইলেও গোকুলের স্ত্রীর সঙ্গে তাহার বিশেষ আলাপ হয় নাই। কাজ ভাঙা সন্ধ্যা হইতে উভয়ের মধ্যে নতুন পরিচয় সংকোচটা কাটিয়া গেল। নীরেন অবস্থাপন্ন পিতার পুত্র, তাহার উপর বাংলাদেশের পাড়াগাঁয়ের এই প্রথম আসা। নিঃসঙ্গ আনন্দহীন প্রবাসে দিনগুলো কাটিতে চাইতেছিল না। সমবয়সী বৌদির সহিত পরিচয়ের পথটা সহজ যাওয়ার হইতে সকাল সন্ধ্যায় চা পানের সময়টি সহজ আদান প্রদানের মাধুর্যে আনন্দপূর্ণ হইয়া উঠিল। দুপুরে সেদিন দুর্গা বেড়াইতে আসিল। রান্নাঘরের দুয়ারে উকি মারিয়া বলিল, কি রাত্র খুড়িমা? বধূ বলিল, আয় মা আয়, একটু কাজ করে দিবি? একা আর উঠছি নে। দুর্গা মাঝে মাঝে যখনই আসে খুড়িমার কাজে সাহায্য করে। সে মাছ কুটিতে কুটিতে বলে, হ্যাঁ খুড়িমা, এ কাঁকড়া কোথায় পেলে? এ কাঁকড়া তো খায় না। কেন খাবে না রে? দূর, বিদু জেলেনি বলে গেল এ কাঁকড়া সবাই খায়। হ্যাঁ খুড়িমা। ও মা, সে কি, তুমি কিনলে? কিনলামই তো, ওই অতগুলো 5 পয়সায় দিয়েছে বিদু। দুর্গা কিছু বলিল না। মনে মনে ভাবিল, খুড়িমার আর সব ভালো, কেবল একটু বোকা। এই কাঁকড়া আবার পয়সা দিয়ে কেনেই বা কে, খাই বা কে? ভালো মানুষ পেয়ে বিধু ঠকিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে এই সরল খুড়িমাটার উপর তাহার স্নেহ নিবিড়ত হইয়া উঠিল। সেদিন নাকি গোকুল কাকা খুড়িমার মাথায় খড়মের বাড়ি মারিয়াছিল। স্বর্ণ গোয়ালিনী তাহাদের বাড়ি গল্প করে। সেও সেদিন নদীর ঘাটে স্নান করিতে গিয়াছিল। খুড়িমা স্নান করিয়া আসিয়া মাথা ডুবাইয়া স্নান করিল না, পাছে জ্বালা করে। সেদিন দুঃখ তাহার বুক ফাটিয়া যাইতেছিল, কিন্তু কিছু বলে নাই, পাছে খুড়িমা অপ্রতিভ হয়। একঘাট লোকের সামনে লজ্জা পায়। তবুও রায়জেঠি জিজ্ঞাসা করিয়াছিলেন, বৌমা নাইলে না? খুড়িমা হাসিয়া উত্তর দিল, নাবো না আজ দিদিমা, শরীরটা ভালো নাই। খুড়িমা ভাবিয়াছিল তাহার মার খাওয়ার কথা বুঝি কেহ জানে না। কিন্তু খুড়িমা ঘাট হইতে উঠিয়া গেলেই রায়জেঠি বলিল, দেখেছ বউটাকে কিরকম মেরেছে গোকলো, মাথার চুলে রক্ত একেবারে আটা হয়ে এঁটে আছে। রায়জেঠির ভারী অন্যায়, জানো তো বাপু। তবে আবার জিজ্ঞেস করাই বা কেন, আর সকলকে বলাই বা কেন? মাছ ধুইয়া রাখিয়া চলিয়া যাইবার সময় দুর্গা ভয়ে ভয়ে বলল, খুড়িমা, তোমাদের চিড়ের ধান আছে? মা বলেছিল অপু চিড়ে খেতে চেয়েছে, তা আমাদের তো এবার ধান কেনা হয়নি। গোকুলের বউ চুপি চুপি বলিল, আসিস এখন দুপুর পর। দালানের দিকে ইশারা দেখায় কহিল, ঘুমুলে আসিস। দুর্গা জিজ্ঞাসা করিল, খুড়িমা, তোমাদের বাড়ি কে এসেছে? আমি একদিনও দেখিনি কিন্তু। ঠাকুরপোকে দেখিসনি? এখন নেই, কোথায় বেরিয়েছে, বিকেলবেলা আসিস, দেখা হবে এখন। তারপর গোকুলের বউ হাসিয়া বলিল, তোর সঙ্গে ঠাকুরপোর বিয়ে হলে কিন্তু দিব্যি মানায়। দুর্গা লজ্জা রাঙা হয়ে বলিল, দূর। গোকুলের বউ আবার হাসিয়া বলিল, কেন রে? দূর কেন? কেন, আমাদের মেয়ে কি খারাপ? দেখি। সে দুর্গার চিবুকে হাত দিয়া মুখখানে একটু উঁচু করিয়া তুলিয়া ধরিলা, বলিল, দেখ তো কেমন দুর্গা প্রতিমার মতো সুন্দর মুখখানি, হলোই বা বাপের পয়সা নেই। দুর্গা ঝাঁকুনি দিয়া নিজেকে ছাড়াইয়া লইয়া কহিল, যা খুড়িমা, যেন কি। পরে সে এক প্রকার ছুটাইয়া খিড়কি দিয়া বাইর হইয়া গেল। যাইতে যাইতে সে ভাবিল, খুড়িমার আর সব ভালো, কেবল একটু বোকা, নাহলে দেখো না, দূর। দুর্গা চলিয়া যাইতে না যাইতেই স্বর্ণ গোয়ালিনীটি দুধ দুইতে আসিল। বধূ ঘর হইতে বলিল, ও স্বর্ণ, আমার হাত জোড়া, বাছুরটা ওই বাইরের উঠোনে পিটুলি গাছে বাঁধা আছে, নিয়ে আয়, আর রুয়াকে ঘটিটা মাজা আছে দেখ। সখী ঠাকুরনের এতক্ষণে পূজাগ্নিক সমাপ্ত হইল। তিনি বাহিরে আসিয়া উত্তর দিকে স্থানীয় কাল মন্দিরে উদ্দেশ্যে মুখ ফিরাইয়া প্রণাম করিতে করিতে টানিয়া টানিয়া আবৃত্তির সুরে বলিতে লাগিলেন, দোহাই মা সিদ্ধেশ্বরী, দিন দিও মা,
ভব সমুদ্রে পার করো মা, মা রক্ষে কালী, রক্ষে করো মা গো। গোকুলের বউ রান্নাঘর হইতে ডাকিয়া বলিল, ও পিসিমা, নারকেলের নাড়ু রেখে দিচ্ছি, দুটো খেয়ে জল খান। হঠাৎ সখী ঠাকুরন রোয়াক হইতে ডাক দিলেন, বৌমা দেখে যাও তো এদিকে। স্বর শুনিয়া গোকুলের বউয়ের প্রাণ উড়িয়া গেল। সখী ঠাকুরনের যে জমের মতো ভয় করে। মায়া দয়া বিতরণ সম্বন্ধে ভগবান সখী ঠাকুরনের প্রতি পক্ষপাতিত্ব দেখান না, একথা নিঃসন্দেহে বলা চলে। রোয়াকের কোণে জোড়া করা মাজা বাসনীগুলোর উপর ঝুঁকিয়া পড়িয়া আঙুল দিয়া দেখাইয়া কহিলেন, দেখো তো চক্ষু দিয়ে, দেখতে পাচ্ছ? একেবারে সস্পষ্ট জলের দাগ, দেখলে তো? এখান থেকে স্বর্ণ ঘটি তুলে নিয়ে গিয়েছে। তারপর সেই সুদূরের ছোঁয়া এটো বাসন আবার হেসেলে গিয়ে সাতরজ্জি জচানো হয়েছে। হ্যাঁ, যার জন্ম একেবারে গেল। সখী ঠাকুরন হতাশভাবে রোয়াকে বসিয়া পড়িলেন, যেন উপযুক্ত পুত্রের মৃত্যুর সংবাদ পাইলে ইহার চেয়ে বেশি হতাশ হইতে পারিতেন না। হাগরে হাত হাবারে ঘরের মেয়ে আনলেই অমন হয়। ভদ্রলোকের রীত শিখবে বা কোথা থেকে, জানবেই বা কোথা থেকে? বাসন মাজলি তো দেখলি না এটো গেল কি রইল? 3 প্রহর বেলা হয়েছে, ভাবলাম একটু জল মুখে দিই। সুদূরের এটো, এক্ষানি নে মরতে হতো, ভাগ্যিস ঘটাটা ছুঁইনি। গোকুলের বউ বিস্ময় মুখে দাঁড়াইয়া ভাবিতেছিল, কেন মরতে স্বর্ণ পোড়ামুখীটাকে ঘটি তুলে নিয়ে দিতে বললাম, নিজে দিলেই হতো। সখী ঠাকুরন মুখ খিচাইয়া বলিলেন, ধিঙ্গি হয়ে দাঁড়িয়ে রইলে যে, যাও হাড়ি খুঁড়ে ফেলে দাও গিয়ে, বাসনকুসন মেজে আনো, ফের রান্নাঘরে গোবর দিয়ে নিয়ে এসো। যত লক্ষ্মী ছাড়া ঘরের মেয়ে জুটে সংসার ছাড়খাড় করে দিলে। সখী ঠাকুরন রাগে গড়গড় করিতে করিতে ঘরে ঢুকিলেন। বাহিরের খড় রৌদ্র তার সহ্য হইতেছিল না। হুকুমতো সকল কাজ সারিয়া বেলা একেবারে পড়িয়া গেল। নদীতে সে যখন পুনরায় স্নান করিতে গেল, তখন রৌদ্র। ক্ষুধা তৃষ্ণায় ও পরিশ্রমে তাহার মুখ শুকাইয়া ছোট হইয়া গিয়াছে। ঘাটে বৈকালের ছায়া খুব ঘন। ওপারে বড় শিমুল গাছটায় রোদ চিকচিক করিতেছে। নদীর বাঁকে একখানা পালতোলা নৌকা দাঁড় বাহিয়া বাঁক ঘুরিয়া যাইতেছে। হালের কাছে একজন লোক দাঁড়াইয়া কাপড় শুকাইতেছে। কাপড়টা ছাড়িয়া দিয়াছে, বাতাসে নিশানের মতো উড়িতেছে। মাঝখানে একটা বড় কচ্ছপ মুখ তুলিয়া নিঃশ্বাস লইয়া আবার ডুবিয়া গেল। নদীর জলে কেমন একটা ঠান্ডা ঠান্ডা গন্ধ আসে। ছোট্ট নদী। ওপারে চরে একটা পানকড়ি মাছ ধরা বাঁশের দেয়ারির উপর বসিয়া আছে। এই সময় প্রতিদিন তাহার শৈশবের কথা মনে পড়ে। পানকড়ি ডাঙায় উঠেছে। গোকুলের বউ খানিকক্ষণ পানকড়ির দিকে চাহিয়া রইল। মায়ের মুখ মনে পড়ে। সংসারে আর কেউ নাই যে। মুখের দিকে চায়। মায়ের কি মরিবার বয়স হইয়াছিল? গরিব পিতৃকুলে কেবল এক গাঁজাখোর ভাই আছে। সে কোথায় কখন থাকে তার ঠিকানা নাই। গত বছর পূজার সময় এখানে আসিয়া 4 দিন ছিল। সে লুকায় লুকায়া ভাইকে নিজের বাক্স হইতে যাহা সামান্য কিছু পুঁজি সিকি 2 আনিটা বাহির করিয়া দিল। পরে একদিন সে হঠাৎ এখান হইতে উদাও হইল। চলিয়া গেলে প্রকাশ পাইল যে এক কাবুলিয়া আলোয়ান বিক্রেতার নিকট একখানি আলোয়ান ধারে কিনিয়া তাহার খাতায় ভগ্নিপতির নাম লিখাইয়া দিয়াছে। তাহা লইয়া অনেক হইচই হইল। পিতৃকুলের অনেক সমালোচনা, অনেক অপমান। ভাইটির সেই হইতে আর কোনো সন্ধান নাই। নিঃসহায় ছন্নছাড়া ভাইটার জন্য সন্ধ্যাবেলা কাজের ফাঁকে মনটা হু হু করে। নির্জন মাঠের পথের দিকে চাহিয়া মনে হয়, গৃহহারা পথিক ভাইটা হয়তো দূরের কোনো জনহীন আধার মেঠোপথ বাহিয়া একা কোথায় চলিয়াছে। রাত্রে মাথায় গুজিবার স্থান নাই, মুখে দিক চাহিবার কোনো মানুষ নাই। বুকের মধ্যে উদ্বেল হইয়া ওঠে। চোখের জলে ছায়া ভরা নদীর জল, মাঠ ঘাট, ওপরে শিমুল গাছটা, বাঁকের মোড়ে বড় নৌকাখানা, সব ঝাপসা হইয়া আসে। অপু সেদিন জেলেপাড়ায় কড়ি খেলিতে গিয়েছিল। বেলা 2টা বা 2:30টার কম নয়। রৌদ্র অত্যন্ত প্রখর। প্রথমে সে 3 কড়ি জেলের বাড়ি গেল। 3 কড়ির ছেলে বসকা পেয়ারা তলার বাখারি চাচিতেছিল। অপু বলিল, এই কড়ি খেলবি? খেলিবার ইচ্ছা থাকিলেও বসকা বলিল, তাহাকে এখনই নৌকায় যাইতে হইবে, খেলা করিতে গেলে বাবা বকিবে। সেখান হইতে সে গেল রামচরণ জেলের বাড়ি। রামচরণ দাওয়ায় বসিয়া তামাক খাইতেছিল। অপু বলিল, হৃদয় বাড়ি আছে? রামচরণ বলল, হৃদয়কে কেন ঠাকুর? কড়ি খেলা বুঝি? এখন যাও, হৃদয় বাড়ি নেই। ঠিক দুপুরবেলায় ঘুরিয়া অপুর মুখ রাঙা হইয়া গেল।
আরও কয়েক স্থানে বিফল মনোরথ হইয়া ঘুরিতে ঘুরিতে বাবুরাম পাড়ের বাড়িতে নিকটবর্তী তেঁতুলতলায় গাছে বসিয়া তাহার মুখ আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। তেঁতুলতলায় কড়ি খেলার আড্ডা খুব জমিয়াছে। সকলেই জেলে পাড়ার ছেলে, কেবল ব্রাহ্মণের পাড়ার ছেলের মধ্যে আছে পটু। অপুর সঙ্গে পটুর তেমন আলাপ নেই, কারণ পটুর যে পাড়ার বাড়ি, অপুদের বাড়ি তাহা হইতে অনেক দূর। অপুর চেয়ে বয়সে পটু কিন্তু ছোট। অপুর মনে আছে, প্রথম যেদিন প্রসন্ন গুরু মহাশয়ের পাঠশালায় ভর্তি হইতে যায়, সেদিন এই ছেলেটিকেই সে শান্তভাবে বসিয়া তালপাতা মুখে পুড়িয়া চিবাইতে দেখিতেছিল। অপু তাহার কাছে গিয়া বলিল, কটা করি? পটু কড়ির গোজে বাহির করিয়া দেখাইল। রাঙা সুতার বোনানি ছোট্ট গেজেটি, তাহার অত্যন্ত শখের জিনিস। বলিল, 17টা এনেছি, 7টা সোনা গেটে, হেরে গেলেও আরও আনবো। পরে সে গেজেটা দেখাইয়া হাসি মুখে কহিল, কেমন দেখছিস? গেজেটা 1 মণ কড়ি ধরে। খেলা আরম্ভ হইল। প্রথমটা পটু হারিতেছিল, পরে জিতিতে শুরু করিল। কয়েকদিন মাত্র আগেই পটু আবিষ্কার করিয়াছে যে কড়ি খেলায় তাহার হাতে লক্ষ্য অব্যর্থ হইয়া উঠিয়াছে। সেজন্যই সে দিগ্বিজয়ের উচ্ছ্বাসায় প্রলুব্ধ হইয়া এতদূর আসিয়াছিল। খেলায় নিয়মানুসারে পটু একটু হইতে টুক করিয়া বড় কড়ি দিয়া তাক ঠিক করিয়া মারিতেই যেমন একটা কড়ি বো করিয়া ঘুরিতে ঘুরিতে ঘর হইতে বাহির হইয়া যায়, অমনি পটুর মুখ অসীম আহ্লাদে উজ্জ্বল হইয়া ওঠে। পরে সে জিতিয়া পাওয়া কড়িগুলো মুখে গোজে তুলিয়া লোভে ও আনন্দে বারবার গেজেটের দিকে চাহিয়া থাকে। সেটা ভর্তি হইতে আর কত বাকি। কয়েকজন জেলের ছেলে কি পরামর্শ করিল। একজন পটুকে বলিল, 1 হাত তফাৎ থাকে তো তোমায় মারতে হবে ঠাকুর, তোমার হাতে টিপ বেশি। পটু বলিল, বারে, তা কেন? টিপ বেশি থাকার দোষ বুঝি? তোমরাও যেত না, আমি তো কাউকে বারণ করিনি। পরে সে চারিদিকে চাহিয়া দেখিল, জেলের ছেলেরা সব একদিক হইয়াছে। পটু ভাবিল, এত বেশি করি আমি কোনোদিন জিতিনি, আজ আর খেলছি নে। খেললে কি আর এই কড়ি বাড়ি নিয়ে যেতে পারবো? আবার 1 হাত বাদ বেশি, সব হেরে যাব। হঠাৎ সে কড়ির ছোট থলিটি হাতে লইয়া বলিল, আমি 1 হাত বেশি নিয়ে খেলবো না, আমি বাড়ি যাচ্ছি। পরে জেলের ছেলেদের ভাবভঙ্গি ও চোখের নিষ্ঠুর দৃষ্টি দেখিয়া সে নিজের অজ্ঞাতসারে নিজের কড়ির থলিটি শক্ত মুঠায় চাপিয়া রাখিল। একজন আগে আসে বলিল, তা হবে না ঠাকুর, কড়ি জিতে পালাবে বুঝি? সঙ্গে সঙ্গে সে হঠাৎ পটুর থলি শুদ্ধ হাতটা চাপিয়া ধরিল। পটু ছাড়াইয়া লইতে গেল, কিন্তু জোরে পারিল না। বিষণ্ণ মুখে বলিল, বারে, ছেড়ে দাও না আমার হাত। পেছন হইতে কে একজন তাহাকে ঠেলা মারিল। সে পড়িয়া গেল বটে, কিন্তু থলি ছাড়িল না। সে বুঝিয়াছে এইটি কাড়িবার জন্য ইহাদের চেষ্টা। পড়িয়া গিয়া সে প্রাণপণে থলিটা পেটের কাছে চাপিয়া রাখিতে গেল, কিন্তু একে সে ছেলে মানুষ, তাহার চেয়ে গায়ে জোর কম। জেলে পাড়ায় বলিষ্ঠ তাহার চেয়ে বয়স বড় ছেলেদের সঙ্গে কতক্ষণ বুঝিতে পারিবে? হাত হইতে কড়ির থালাটা অনেকক্ষণ কোনো কোনো ধারে ছিটকাইয়া পড়িয়াছিল। কড়িগুলি চারিদিকে ছত্রাকার হইয়া গেল। অপু প্রথমটা পটুর দুর্দশায় খুশি না হইয়াছিল তা নহে, কারণ সেও অনেক কড়ি হারিয়াছে। কিন্তু পটুকে পড়িয়া যাইতে দেখিয়া, বিশেষ করিয়া তাহাকে অসহায়ভাবে পড়িয়া মার খাইতে দেখিয়া তাহার বুকের মধ্যে কেমন করিয়া উঠিল। সে ভিড় ঠেলিয়া আগাইয়া গিয়া বলিল, ছেলে মানুষ, ওকে তোমরা মারছো কেন? বারে, ছেড়ে দাও না, ছাড়ো। পরে সে পটুকে মাটি হইতে উঠাইতে গেল, কিন্তু পিছন হইতে কাহার হাতের ঘুষি খাইয়া খানিকক্ষণ সে কিছু চোখে দেখিতে পারিল না। তারপর ঠেলাঠেলিতে সেও মাটিতে পড়িয়া গেল। অপুকেও সেদিন বেদম প্রহার খাইতে হইল নিশ্চয়ই, কারণ তাহার মেয়েলি ধরনের হাতে পায়ে কোনো জোর ছিল না। কিন্তু ঠিক সময়ে নীরেন এই পথে আসিয়া পড়াতে বিপক্ষ দল সরিয়া পড়িল। পটুর লাগিয়াছিল খুব বেশি। নীরেন তাহাতে মাটির থেকে উঠাইয়া পায়ের ধুলা ঝাড়িয়া দিল। একটু সামলাইয়া লইয়াই সে চারিদিক চাহিয়া দেখিতে লাগিল। ছড়ানো কড়িগুলার 2-1টা ছাড়া বাকিগুলো অদৃশ্য, মায়ের কড়িটির থলিটি পর্যন্ত। পরে সে অপুর কাছে সরিয়া আসিয়া জিজ্ঞাসা করিল, অপুদা, তোমার বেশি লাগেনি তো? এত দূরে ঠিক দুপুরবেলা জেলের ছেলেদের দলে মিশিয়া কড়ি খেলিতে আসিবার জন্য নীরেন দুজনকেই বকিল। সময় কাটিবার জন্য নীরেন পাড়ার ছেলেদের লইয়া অন্নদারায়ের চণ্ডীমণ্ডপে পাঠশালা খুলিয়াছিল। সেখানে গিয়া কাল হইতে পড়িবার জন্য দুজনকেই বারবার বলিল। পটু চলিতে চলিতে শুধুই ভাবিল, কেমন সুন্দর কড়িটা গেজেটা আমার, সেদিন কত করে ছিবাসের কাছে চেয়ে নিলাম, গেল। আমি যদি কড়ি জিতে আর না খেলি, তা ওদের কি? সে তো আমার ইচ্ছে। বাড়ি ঢুকিয়া অপু দুর্গাকে বলিল, দিদি,
শিউলতলায় গুলের কাছে একটা বাঁকা কঞ্চি রেখে গিয়েছি, আর তুই বুঝি সেটাকে ভেঙে দুখণ্ড করে রেখেছিস? দুর্গা সেখানেকে ভাঙিয়াছিল ঠিকই, আহা, ভারী তো একখানা বাঁকা কঞ্চি, যত পাগলামি। অপু লজ্জিত মুখে বলিল, অবেল না তো কি, তুই এনে দিদিকে ওরকম একখানা কঞ্চি, আমি কত খুঁজে পেতে নিয়ে আসবো, আর তুই সব ভেঙে চুরে রেখে রাখবি, বেশ তো। তার চোখে জল আসিয়া গেল। দুর্গা বলিল, দেব এখন, এনে যত চাস, কান্না কিসের? বাঁকা কঞ্চি অপুর জীবনের এক অদ্ভুত জিনিস। একখানা শুকনো, হালকা, গোড়ার দিকে মোটা, আগের দিকে সরু বাঁকা কঞ্চি হাতে ধরিলে অপুর মনে পুলকে শিহরিতা উঠে। মনে অদ্ভুত সব কল্পনা জাগে। একখানা বাঁকা কঞ্চি হাতে করিয়া একদিন সে সারা সকাল কি বিকাল আপন মনে বাঁশবাগানের পথ দিয়ে নদীর ধারে বেড়াইয়া বেড়াইত। কখনো রাজপুত্র, কখনো তামাকের দোকানি, কখনো ভ্রমণকারী, কখনো বা সেনাপতি, কখনো ভারতের অর্জুন, কল্পনা করেও আপন মনে বিড়বিড় করিয়া কাল্পনিক ঘটনা যাহা ওই অবস্থায় তাহার জীবনে ঘটিলে তাহা আনন্দ হইত, সেই সব ঘটনা বলিয়া যায়। কঞ্চি যত মনের মতো হালকা হইবে ও পরিমাণ মতো বাঁকা হইবে, তাহাই আনন্দ ও কল্পনা ততই পরিপূর্ণতা লাভ করে। কিন্তু সেরকম কঞ্চি সংগ্রহ করা যে কত শক্ত, অপু তাহা বুঝে। কত খুঁজিয়া তবে একখানা মেলে। অপু যে বাঁকা কঞ্চি হাতে ওরকম করিয়া বেড়ায়, এ কথা কেউ না শুনিতে পারে অপুর সেদিক অত্যন্ত চেষ্টা। এরূপ অবস্থায় লোকে তাহাকে আপন মনে বকিতে দেখিলে পাগল ভাবিবে বা অন্য কিছু মনে করিবে। এই আশঙ্কায় সে পারতপক্ষে জনসমাগমপূর্ণ স্থানে অথবা যেদিকে কেহ হঠাৎ আসিয়া পড়িতে পারে সেসব দিকে না গিয়া নদীর ধারে নির্জন বাঁশবনের পথে নিজেদের বাড়ির পেছনে তেঁতুল তলায় ঘোরে। এ অবস্থায় তাহাকে কেহ না দেখে সেদিকে তাহার অত্যন্ত সতর্ক দৃষ্টি। কচিত কেহ কেউ আসিয়া পড়ে, তখন সে জিভ কাটিয়া হাতের কঞ্চিখানা ফেলিয়া দেয়, পাছে কেহ যদি কিছু মনে করে। এজন্য তাহার ভারী লজ্জা। কেবল জানে তাহার দিদি, দিদি তাহাকে এই অবস্থায় দু একবার দেখিয়া ফেলিয়াছিল, কাজেই দিদির কাছে লুকাইয়া কি হইবে। তাই সে বাঁকা কঞ্চির কথা দিদিকে স্পষ্টই জিজ্ঞাসা করিল। অন্য লোক হইলে লজ্জায় অপু কখনোই এ কথা উল্লেখ করিতে পারিত না। যদিও কেহ জানে না অপুর সহিত বাঁকা কঞ্চির কি রহস্যপূর্ণ সম্পর্ক, তবু অপুর মনে হয় সকলে সে কথা জানে। বলিলেই সকলে তাহাকে পাগল বলিয়া ঠাট্টা করিবে। কে বুঝিবে, একখানা বাঁকা কঞ্চি হাতে পাইলে সে না খাইয়া দেয়া নদীর ধারে কি কোনো জনহীন ধানের পথে অমন অপূর্ব আনন্দে সারাদিন একা একা কাটাইয়া দিতে পারে। দিদিকে অনুরোধ করিয়াছিল, মাকে যেন এসব বলিস নে দিদি। দুর্গা বলে, নাই, সে জানে অপু একটা পাগল, ভারী মমতা হয় ওর উপর, ছোট বোকাশোকা আদুরে ছেলে ভাই, এমন মাকে বলে কি হইবে। মধু সংক্রান্তির ব্রতের পূর্বে সর্বজয়া ছেলেকে বলিল, কাল তোদের মাস্টার মশাইকে নেমন্তন্ন করে আসিস, বলিস দুপুরে বেলা এখানে খেতে। মোটা চালের ভাত, পেঁপের ডালনা, ডুমুরের সুত্তুনি, থোড়ের ঘন্ট, চিংড়ির মাছের ঝোল, কলার বড়া ও পায়েস। দুর্গাকে তাহার মা পরিবেশন কার্যে নিযুক্ত করিয়াছিল। নিতান্ত অনারী, ভয়ে ভয়ে এমন সন্তর্পণে সে ডালের বাটি নিমন্ত্রিতদের সম্মুখে রাখিয়া দিল যেন তাহার ভয় হইতেছে এক্ষুনি কেহ বকিয়া উঠিবে। অত মোটা চালের ভাত নীরেনের খাওয়ার অভ্যাস নেই। এত কম তৈলঘৃতের রান্না তরকারি কি করিয়া লোকে খায় তাহা সে জানে না। পায়েস পানসে, জল মিশানো দুধের তৈরি, একেবারে মুখে দিয়াই পায়েস ভোজনের উৎসাহ তার অর্ধেক কমিয়া গেল। অপু মহা খুশি ও উৎসাহ সহকারে খাইতেছিল। এত সুখাদ্য তাহাদের বাড়িতে দু একদিন মাত্র হইয়াছে। আজ তাহার স্মরণীয় উৎসবের দিন। আপনি আর একটু পায়েস নিন মাস্টার মশাই। নিজেকে সে এটা ওটা বারবার দিদির কাছে চাহিয়া লইতেছে। বাড়ি ফিরিলে গোকুলের বউ হাসি মুখে বলিল, দুর্গাকে পছন্দ হয় ঠাকুরপো? দিব্যি দেখতে শুনতে। আহা, গরিবের ঘরের মেয়ে, বাপের পয়সা নেই, কার হাতে যে পড়বে, সারা জীবন পড়ে পড়ে ভুগবে। তা তুমি ওকে বিয়ে করো না কেন ঠাকুরপো? তোমাদেরই পালাটি ঘর, মেয়েটিও দিব্যি, ভাই বোনের দুজনে কেমন বেশ পুতুল পুতুল গড়ন। জরিপের তাঁবু হইতে ফিরিতে গিয়া নীরেন সেদিন গ্রামের পিছনে আমবাগানের পথ ধরিয়াছিল। একটা বনে ঘেরা সরু পথ বাহিয়া আসিতে আসিতে দেখিল বাগানের ভেতর হইতে একটা মেয়ে সম্মুখের পথের উপর আসিয়া উঠিতেছে। সে চিনিল অপুর বোন দুর্গা। জিজ্ঞাসা করিল, কি খুকি, তোমাদের বাগান বুঝি এইটে? দুর্গা পিছন ফিরিয়া চাহিয়া দেখিয়া লজ্জিত হইল, কিছু বলিল না। পরে সে পথের পাশে দাঁড়াইয়া নীরেনকে পথ ছাড়িয়া দিতে গেল। নীরেন বলিল, না না খুকি, তুমি চলো আগে আগে,
তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। এদিকে একটা পুকুরের ধারে গিয়ে পড়েছিলাম, তারপর পথ খুঁজে হয়রান। যে বন তোমাদের দেশে। দুর্গা যাইতে যাইতে হঠাৎ থামিয়া ঘাড় বাঁকাইয়া নীরেনের মুখের দিকে চাহিবার চেষ্টা করিল। সঙ্গে সঙ্গে তাহার কাপড়ের ভিতর হইতে কিসের ফল গোটা কতক পথের উপর পড়িয়া গেল। নীরেন বলিল, কি যেন পড়ে গেল খুকি? কিসের ফল ওগুলো? দুর্গা নিচু হইয়া কুড়াইতে কুড়াইতে সংকুচিতভাবে বলিল, ও কিচ্ছু না, মেটে আলু। মেটে আলু খেতে ভালো হয় বুঝি? কি করে খায়? এ প্রশ্ন দুর্গার কাছে অত্যন্ত কৌতূহলজনক ঠেকিল। একটা 5 বছরের ছেলে যা জানে, চশমা পরা এক বিজ্ঞ ব্যক্তি তাহা জানে না। সে বলিল, এ ফল তো খায় না, এ তো তেতো। তবে তুমি যে। দুর্গা সলজ্জ জোরে বলিল, আমি নিয়ে যাচ্ছি এমনি খেলবার জন্যে। এই কথা তাহার মনে ছিল যে এই চশমা পরা ছেলেটির সঙ্গেই সেদিন খুড়িমা ঠাট্টা ছলে তার বিবাহের কথা তুলিয়াছিল। তার ভারী কৌতূহল হইতেছিল ছেলেটিকে সে ভালো করিয়া দেখে, কিন্তু মধু সংক্রান্তির ব্রতের দিনেও তাহা সে পারে নাই, আজও পারিল না। অপুকে বলল কাল সকালে যেন বই নিয়ে যায়। বলবে তো? দুর্গা চলিতে চলিতে সম্মতিসূচক ঘাড় নাড়িল। আরেকটু গিয়া পাশের একটা পথ দেখাইয়া বলিল, এই পথ দিয়ে গেলে আপনার খুব সোজা হবে। নীরেন বলিল, আচ্ছা, আমি চিনে যাব এখন। তোমাকে একটু এগিয়ে দেই, তুমি একলা যেতে পারবে? দুর্গা আঙুল দিয়ে দেখায় কহিল, ওই তো আমাদের বাড়ি একটু এগিয়ে গিয়েই। আমি তো এইটুকু একলা যাব এখন। আপনি আর। দুর্গাকে ইহার আগে নীরেন কখনো ভালো করিয়া দেখে নাই। চোখ দুটির অমন সুন্দর ভাব কেবল দেখিয়াছে ইহারই ভাই অপুর মধ্যে। যেন পল্লী প্রান্তের নিভৃত চুল, বকুল বিথি, প্রগাঢ় শ্যামল স্নিগ্ধতা ডাগর চোখ দুটির মধ্যে অর্ধসুপ্ত রইয়াছে। প্রভাত এখনো হয় নাই, রাত্রি শেষে অলস অন্ধকারে এখনো জড়াইয়া আছে। তবে তাহা প্রভাতের কথা স্মরণ করিয়া দেয় বটে। কত শুদ্ধ আখির জাগরণ, কত কুমারীর ঘটে যাওয়া, ঘরে ঘরে কত প্রবীণ জাগরণের অমৃত উৎসব, জানালায় জানালায় ধূপগন্ধ। দুর্গা খানিক্ষণ দাঁড়াইয়া কেমন যেন উৎসুক করিতে লাগিল। নীরেনের মনে হইল সে কি বলিবে মনে করিতে পারিতেছে না। সে বলিল, না খুকি, তোমাকে আর একটু এগিয়ে দিই, চলো তোমাদের বাড়ির সামনে দিয়েই যাই। দুর্গা ইতস্তত করিতে লাগিল। একটু পরে মুখ টিপিয়া হাসিল। নীরেনের মনে হইল এইবার সে কথা বলিবে। পরক্ষণে কিন্তু দুর্গা ঘাড় নাড়িয়া তাহার সহিত যাইতে হইবে না জানাইয়া দিয়া বাড়ির পথ ধরিয়া চলিয়া গেল। দুপুরবেলা ছাদে কাপড় তুলিতে আসিয়া গোকুলের বউ নীরেনের ঘরের দুয়ারে উকি দিয়া দেখিল, গরমে নীরেন বিছানায় শুইয়া খানিকটা এপাশ ওপাশ করিবার পর নিদ্রার আশায় জলাঞ্জলি দিয়া মেঝেতে মাদুর পাতিয়া বাড়িতে পত্র লিখিতেছিল। গোকুলের বউ হাসিয়া বলিল, ঘুমো নিজে ঠাকুরপো। আমি ভাবলাম ঠাকুরপো ঘুমিয়ে পড়েছে বুঝি। আজ মোচার ঘন্টা যে বড় খেলে না, পাতেই রেখে এলে, সেদিন তো সব খেয়েছিলে। আসুন বৌদি, মোচার ঘন্ট খাবো কি, বাঙালি সব কাণ্ড। যে ঝাল তাতে খেতে বসে কি আর চোখে দেখতে পাই কোনটা ঘন্ট কোনটা কি? গোকুলের বউ ঘরের দুয়ারের ঘরটিটা মাথায় হেলাইয়া ঠেস দিয়া অভ্যস্তভাবে মুখের নিচুর দিকটা আঁচল দিয়া চাপিয়া দাঁড়াইল। ইস ঠাকুরপো, বড্ড শহরে চাল দিচ্ছ যে, ওইটুকু ঝাল আর তোমাদের সেখানে কেউ খায় না, না? মাপ করবেন বৌদি, এতে যদি ওইটুকু হয় তবে আপনাদের বেশিটা একবার খেয়ে না আমি এখান থেকে যাচ্ছি না। যা থাকে কপালে, যা 52 তা 53। দিন একদিন চক্ষু লজ্জার মায়া কাটিয়ে যত খুশি লঙ্কা। ও মা, আমার হবে কি? চক্ষু লজ্জার ভাই শিল নোড়ার পাট তুলে দিয়ে চুপ করে বসে আছি নাকি ঠাকুরপো? শোনো কথা ঠাকুরপোর, বলে কিনা যা 52। হাসির চোটে তার চোখ দিয়ে জল আসিয়া পড়িল। খানিকটা পরে সামলাইয়া লইয়া বলিল, আচ্ছা, তোমাদের সেখানে গরম কেমন ঠাকুরপো? সেখানে? কোথায়? কলকাতায় না পশ্চিমে? পশ্চিমে গরম কিরকম সে এখান থেকে কি বুঝতে পারবেন? সে বাংলাদেশে থেকে বোঝা যাবে না। বৈশাখ মাসের দিকে রাত্রে কি কেউ ঘরের মধ্যে শুতে পারে? ছাদে বিকেলে জল ধরে ছাদ ঠান্ডা করে রেখে তাতেই শুতে হয়। আচ্ছা, তোমরা যেখানে থাকো সেটা এখান থেকে কত দূর? এখান থেকে রেলে গেলে প্রায় 2 দিন। আজ সকালে গাড়িতে মাঝের পথে স্টেশনে চললে কাল দুপুর রাতে পৌঁছানো যায়। আচ্ছা ঠাকুরপো, শুনেছি নাকি গয়াকাশির দিকে পাহাড় কেটে রেল দিয়ে দিয়েছে, সত্যি? হ্যাঁ সত্যি, অনেক বড় বড় পাহাড়, উপরে জঙ্গল, তার ভিতর দিয়ে যখন রেলগাড়ি যায় একেবারে অন্ধকার, কিছু দেখা যায় না। গাড়ির মধ্যে আলো জ্বেলে দিতে হয়।
গোকুলের বউ উৎসুকভাবে বলল, আচ্ছা ভেঙে পড়ে না? ভেঙে পড়বে কেন বৌদি? বড় বড় ইঞ্জিনিয়ার সুড়ঙ্গ তৈরি করেছে, কত টাকা খরচ করেছে, ভাঙলেই হলো? এ কি আপনার রায়পাড়ার ঘাটের ধাপ যে দুবেলা ভেঙেছে? ইঞ্জিনিয়ার কোন জিনিস গোকুলের বউ তাহা বুঝিতে পারিল না। বলিল, পাহাড়টা মাটির না পাথরের? মাটিরেরও আছে, পাথরেরও আছে। না বৌদি, আপনি একেবারে পাড়া গেও। আচ্ছা, আপনি রেলগাড়িতে কত দূর গিয়েছেন? গোকুলের বউ আবার কৌতুকের হাসি হাসিয়া উঠিল। চোখটায় বুঝিয়া মুখ একটুখানি উপরের দিকে তুলিয়া ছেলে মানুষের ভঙ্গিতে বলিল, ও ভারী দূর গিয়েছি, একেবারে কাশি গয়া মক্কা গেছি। সেই ও বছর পিস শাশুড়ি আর শতুরমার সঙ্গে আরাংহটা জুলকিশোর দেখতে গিয়েছিলাম। সেই আমার জন্মের মধ্যে কম্য রেলগাড়িতে চড়া। এইবার অল্পক্ষণের মধ্যে সামান্য সূত্র ধরিয়া তাহার চারিপাশের এমন একটা হাসি কৌতুকের জাল বুনিতে পারে যাহা নীরেনের ভালো লাগে। সে ধরনের লোকের মধ্যে আনন্দের এমন অফুরন্ত ভাণ্ডার থাকে যার কারণে অকারণে অন্তর্নিহিত আনন্দের উৎস মনের পাত্র উপচাইয়া পড়িয়া অপরকেও সংক্রমিত করিয়া তোলে। এই পল্লী বধূটি সে দলের একজন। আজকাল নীরেন মনে মনে ইহারই আগমনের প্রতীক্ষা করে। না আসিলে নিরাশ হয়, এমন কি যেন একটা গোপন অভিমানও হইয়া থাকে। আচ্ছা বৌদি, আপনাদের সবাই চলুন, এবার পশ্চিমে সব বেরিয়ে আসি। এ বাড়ির লোকে বেড়াতে যাবে পশ্চিমে? তুমিও যেমন ঠাকুরপো, তাহলে উত্তর মাঠের বেগুন খেতে ঢেকে দেবে কে? কথার শেষে সে আর এক দফা ব্যঙ্গ মিশ্রিত কৌতুকের হাসি হাসিয়া উঠিল। একটু পরে গম্ভীর হইয়া নিচু সুরে বলিল, দেখো ঠাকুরপো, একটা কথা রাখবে? কি কথা বলুন আগে। যদি রাখো তো বলি। ও সাদা কাগজে সই করা আমার দ্বারা হবে না বৌদি, জানেন তো, আইন পড়ি। আগে কথাটা শুনবো, তারপর কথার উত্তর দেব। গোকুলের বউ দুয়ার ছাড়িয়া ঘরের মধ্যে আসিল। কাপড়ের ভিতর হইতে একটা কাগজের মোড়ক বাহির করিয়া বলল, এই মাকড়ি দুটো রেখে দাও, 5টা টাকা দেবে? নীরেন বিস্ময়ের সুরে বলিল, কেন বলুন তো? সে এখন বলবো না। দেব ঠাকুরপো? আগে বলুন টাকা দিয়ে কি হবে, নইলে কিন্তু। গোকুলের বউ নিম্ন সুরে বলিল, আমি এক জায়গায় পাঠাবো। দেখো তো এই চিঠিখানার উপরে ঠিকানাটা ইংরেজিতে কি লেখা আছে? নীরেন পড়িয়া বলিল, আপনার ভাই না বৌদি? চুপ চুপ, এবারে কাউকে বলো না যেন। 5টা টাকা চেয়ে পাঠিয়েছি। কোথায় পাবো ঠাকুরপো? কীরকম পরাধীন জানো তো, তাই ভাবলাম এই মাকড়ি দুটো। টাকা 5টা দাও গে ঠাকুরপো। হতভাগা ছোড়াটার কি কেউ আছে ভূভারতে? গোকুলের বউয়ের গলার দর চেপে জলে ভারী হইয়া উঠিল। নীরেন বলিল, আমি টাকা দেব বৌদি, 5টা হয় 10টা হয়, আপনি যখন হয় শোধ করবেন, কিন্তু মাকড়ি আমি নিতে পারবো না। গোকুলের বউ কৌতুকের ভঙ্গিতে ঘাড় দুলাইয়া হাসি মুখে বলিল, তা হবে না ঠাকুরপো। বাহ, বেশ তো, তারপর আমি তোমার ঋণ রেখে মরেই যাই, আর তুমি? সে হবে না, ও তোমায় নিতেই হবে। আচ্ছা ঠাকুরপো, নিচে অনেক কাজ পড়ে রয়েছে। সে দ্রুতপদে ঘর হইতে বাহির হইয়া গেল, কিন্তু সিঁড়ির কাছ পর্যন্ত গিয়াই ফিরিয়া আসিয়া পুনরায় নিম্নস্বরে বলিল, কিন্তু টাকার কথা যেন কাউকে বলো না ঠাকুরপো, কাউকে না, বুঝলে? দুর্গা কাঁথার তলা হইতে অত্যন্ত খুশির সহিত ডাকিল, অপু, ও অপু। অপু জাগিয়াই ছিল, কিন্তু এখনো পর্যন্ত কথা বলে নাই। দিদি, জানালাটা বন্ধ করে দিবি, বড্ড ঠান্ডা হাওয়া আসছে। দুর্গা উঠিয়া জানালা বন্ধ করিয়া দিয়া বলিল, রানুর দিদির বিয়ে কবে জানিস? আর কিন্তু বেশি দেরি নাই, খুব ঘটা হবে, ইংরেজি বাজনা আসবে। দেখছিস তো ইংরেজি বাজনা? হ্যাঁ, সব মাথায় টুপি পরে বাজায়, এই বড় বড় বাঁশি, মস্ত বড় ঢাক, আমি দেখেছি। আর একদম বাঁশি বাজায় কালো কালো, অত বড় নয়, ফুলট বাঁশি বলে, এমন চমৎকার বাজে। ফুলট বাঁশি শুনেছিস? দুর্গা আরেকটা কথা ভাবছিল। কাল সে বৈকালে ওপাড়ার খুড়িমার কাছে বেড়াইতে যায়। একথা সে কথার পর খুড়িমা জিজ্ঞাসা করিল, দুর্গা, তোর সঙ্গে ঠাকুরপোর কোথায় দেখা হয়েছিল রে? সে বলিল, কেন খুড়িমা? পরে সে সেদিনের কথা বলিল। কৌতুকের সুরে বলিল, পথ হারিয়ে খুড়িমা তো এতেই, একেবারে গড়ের পুকুর সে বনের মধ্যে। খুড়িমা হাসিয়া বলিল, আমি কাল ঠাকুরপোকে বলেছিলাম তোর কথা, বলেছিলাম গরিবের মেয়ে ঠাকুরপো, কিছু দেবার 7 দিনেই তো বাপের, বড্ড ভালো মেয়ে, যেন একেলের মেয়ে না। ঠাকুরপো তোর কথাটা তো জিজ্ঞাসা করেছিল, বললে ঘাটে পথে সেদিন কোথায় দেখা হলো, পথ ভুলে ঠাকুরপো কোথায় গিয়ে পড়েছিল, এইসব।
তারপর আমি আজ 3 দিন ধরে বলছি, শ্বশুর ঠাকুরকে নিয়ে তোর বাবাকে বলবো। ঠাকুরপোর যেন মত আছে মনে হলো, তোকে যেন মনে লেগেছে। দুর্গা গোয়াল হতে বাছুর বাহির করিয়া রোদ্রে বাঁধিল বটে, কিন্তু অন্যদিন বাড়ির কাজ তবু তো যা হোক কিছু করে, আর সে ইচ্ছা মোটেও করিতেছিল না। এক একদিন তাহার এরকম মনের ভাব হয়। সেদিন সে কিছুতেই গণ্ডিতে আটকায়া থাকিতে পারে না। কে তাহাকে পথে পথে পাড়ায় পাড়ায় ঘুরাইয়া বেড়ায়। আজ যেন হাওয়াটা একটু সুন্দর, সকালটা না গরম না ঠান্ডা, কেমন মিষ্টি গন্ধ পাওয়া যায় নেবু ফুলের। যেন কি একটা মনে আসে, কি তাহা সে বলিতে পারে না। বাড়ির বাহির হইয়া সে রানুদের বাড়ি গেল। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন গৃহস্থ, এই তার প্রথম মেয়ের বিবাহ। খুব ঘটা করিয়াই বিবাহ হইবে। বাজিওয়ালা আসিয়া বাজির দস্তুর করিতেছে। সীতানাথ অঞ্চলের বিখ্যাত রসুন চৌকি বাজিয়ে তাহারও বায়না হইয়াছে। বিবাহ উপলক্ষে নানা স্থান হইতে কুটুম্বের দল আসিতে শুরু হইতেছে। তাহাদের ছেলেমেয়েদের বাড়ির উঠান সরগরম। দুর্গার মনে ভারী আনন্দ হইল। আর দিন কতক পরে ইহাদেরই বাড়িতে কত বাজি পুড়িবে। সে কোনো বাজি কখনো দেখে নাই। কেবল একবার গাঙ্গুলি বাড়ির ফুলদোলে কি একটা বাজি দেখিয়াছিল, হুশ করিয়া আকাশে উঠিয়া একেবারে যেন মেঘের মধ্যে গিয়া ঠেকে, সেখান হইতে আবার পড়িয়া যায়, এমন চমৎকার দেখায়। অপু বলে, হাওই বাজি। দুপুরের পর মা দালানে আঁচল বিছাইয়া একটু ঘুমাইয়া পড়িলে সে শুরুত করিয়া পুনরায় বাড়ির বাহির হইল। ফুলুসনের মাঝামাঝি রৌদ্রের তেজ বাড়িয়াছে। একটা তপ্ত হওয়ায় রানুদের বাড়ির বড় নিম গাছটা হলদে পাতাগুলো ঘুরিতে ঘুরিতে উড়িয়া পড়িতেছে। কেহ কোনো দিকে নাই। নেড়াদের বাড়ির দিকে কে যেন একটা টিন বাজাইতেছে। বু করিয়া একটা শব্দ হইল, কাঁচা পোকা। দুর্গা নিজের একটা অজ্ঞাত সারে তাড়াতাড়ি আঁচল মুঠার মধ্যে পাকাইয়া চকিতে দৃষ্টিতে চাহিতে লাগিল। কাঁচা পোকা নয়, সুদর্শন পোকা। তাহার মুঠার আঁচল আপনা আপনি খুলিয়া গেল। আগ্রহের সহিত পা টিপিয়া টিপিয়া সে পোকাটার দিকে আসিতে লাগিল। সামনের পথের উপর বসিয়াছে, পাখার উপর শ্বেত ও রক্তচন্দনে ছিটার মতো বিন্দু বিন্দু দাগ। সুদর্শন পোকা, ঠিক পোকা নয়, ঠাকুর। দেখিতে পাওয়া অত্যন্ত ভাগ্যের কাজ। তাহার মার মুখে আরও অনেকের মুখে সে শুনিয়াছে। সে সন্তপর্ণে ধুলার পর বসিয়া পড়িল। পরে হাত একবারে কপালে ঠেকাইয়া আরেকবার পোকার দিকে লইয়া গিয়া বারবার দ্রুতবেগে আবৃত্তি করিতে লাগিল, সুদর্শন সুভালাভালি রেখো, সুদর্শন সুভালাভালি রেখো, সুদর্শন সুভালাভালি রেখো। অবিকল এইরূপ সে অপরের মুখে বলিতে শুনিয়াছে। পরে সে নিজের কিছু কথা মঞ্চের মধ্যে জুড়িয়া দিল। অপুকে ভালো রেখো, মাকে ভালো রেখো, বাবাকেও ভালো রেখো, ও পাড়ার খুড়িমাকে ভালো রেখো। একটু পরে ভাবে ইতস্তত করিয়া বলিল, নীরেন বাবুকে ভালো রেখো, আমার বিয়ে যেন ওখানেই হয়। সুদর্শন রানু দিদির মতো বাজি বাজনা হয়। ভক্তের অজ্ঞের অতিশয্যে পোকাটা ধুলার উপর বিপন্নভাবে চক্রাকারে ঘুরিতেছিল। দুর্গা মনের স্বাদ মিটাইয়া প্রার্থনা শেষ করিয়া শ্রদ্ধার সহিত পাশ কাটাইয়া গেল। পাড়ার ভেতরকার পথে পথে মাথার উপর প্রথম ফাল্গুনের সুনীল, এমনকি অনেকটা ময়ূরকণ্ঠী রঙের আকাশ গাছপালার ফাঁকে ফাঁকে চোখে পড়ে। শেওড়া বনের মাঝখান দিয়া নদীর ঘাটে সরু পথ, সুরি পথের দুধারেই আমবাগান। তপ্ত বাগান আম্র বাউলের মিষ্টি গন্ধে, বনে বনে মৌমাছি ও কাঁচাপোখা গুঞ্জন অর্ণবে, ছায়া গগনে আমবাগানে কোকিলের ডাকে স্নিগ্ধ হইয়া আসিতেছে। বাগানগুলি পার হইয়া চরকতলার মাঠ, ঘাসে ভরা মাঠে ছায়া পড়িয়া গিয়াছে। দুর্গা ঝোপের মধ্যে মধ্যে শেয়াকুল খুঁজিয়া বেড়াইতে লাগিল। শেয়াকুল এখন আর বড় থাকে না, শীতের শেষে করিয়া যায়। এই উঁচু ঢিবিতে ঝোপের মধ্যে একটা গাছে অনেক শেয়াকুল সেদিনও তো সে খাইয়া গিয়াছে, কিন্তু এখন আর হয় নাই, সব ঝরিয়া গিয়াছে। গোলমরিচের মতো শুকনো শেয়াকুল ঘন ঝোপের তলা বিছাইয়া পড়িয়া আছে। এক ঝাঁক শালিক পাখি ঝোপের মধ্যে কিচকিচ করিতেছিল। দুর্গা নিকট হইতে উড়িয়া গেল। তাহার মনে খুশির আবার একটা প্রবল ঢেউ আসিল। উৎসবের নৈকট্য, রানুর দিদির বাসরের রাত জাগা ও গান শুনিবার আশা। খুশি তাহার ইচ্ছা হইল সে মাঠের এধার হইতে ওধার পর্যন্ত ছুটিয়া বেড়ায়। একবার সে হাত দুটা ছাড়াইয়া ডানার মতো লম্বা করিয়া দিয়া খানিকটা ঘুরপাক খাইয়া খানিকটা ছুটিয়া গেল। উড়িতে চায়। শরীর তো হালকা জিনিস, হাত ছড়াইয়া ডানার মতো বাতাস কাটিয়া কাটিয়া যদি উড়িয়া যাওয়া যাইত। শুধু শব্দ করিবার আনন্দে সে শুকনা ঝরা পাতার রাশির উপর ইচ্ছা করিয়া জোর জোরে পা ফেলিয়া মচমচ শব্দ করিতে লাগিল।
পাতা ভাঙিয়া গিয়া শুকনা শুকনা ধুলা মিশানো, খানিকটা সোদা সোদা, খানিকটা তিক্ত গন্ধে জায়গাটা ভরিয়া গেল। সামনে একটু দূরে সোনাডাঙ্গার মাঠের দিকে যাইবার কাঁচা সড়ক। একখানা গরুর গাড়ি ক্যাচক্যাচ শব্দে মাঠের পাত দিয়ে যাইতেছে। টাটকা কাটা কঞ্চির ঘেরা বাঁধিয়া তাহার উপর কাঁথা ও ছেঁড়া লাল নকশা পার কাপড় বিছাইয়া ছয় তৈরারি রয়েছে। ছয়ের মধ্যে কাহাদের একটা ছোট্ট মেয়ে একঘেয়ে একটানা ছেলে মানুষ ধরনে কাঁদিতে কাঁদিতে যাইতেছে। কোন গায়ের চাষাদের মেয়ে বোধহয় বাপের বাড়ি হইতে শ্বশুর বাড়ি চলিয়াছে। দুর্গা অবাক হইয়া একদৃষ্টে গাড়িখানার দিকে চাহিয়া রইল। বিয়ের পর বাবা মা অপু সব ছাড়িয়া এরকম কোথায় অত দূরে চলিয়া যাইতে হইবে হয়তো। যখন তখন সেখান হইতে তাহারা কি আসিতে দিবে? সে এতক্ষণ একথা ভাবিয়া দেখে নাই। এই বাগান, বাসক ফুলের ঝাড়, রাড়ি গাইটা, উঠানের কাঁঠাল তলায় যাহা সে এত ভালোবাসে, এই শুকনা পাতার গন্ধ, ঘাটের পথ, এইসব ছাড়িয়া যাইতে হইবে চিরকালের জন্য। ছুঁয়ের মধ্যে ছোট্ট মেয়েটা বোধহয় এই দুঃখেই কাঁদিতেছিল। কাঁচা সড়কটা ছাড়াইয়া আরেকটা ছোট্ট পোড়া মাঠ পার হইলেই নদী। উপরে জেলেরা কি মাছ ধরিতেছে। খয়রা এপার আসিলে 2 পয়সার মাছ কিনিয়া বাড়ি লইয়া যাইত। অপু খয়রা মাছ খাইতে বড় ভালোবাসে। বাড়ি ফিরিয়া সন্ধ্যার পর সে অনেকক্ষণ ধরিয়া পুতুলের বাক্স গোছাইল। ঘরের মেঝেতে তাহার মা তেল পড়িয়া যাওয়ায় অনেকটা কেরোসিন তেল ফেলিয়া দিয়াছে। তাহার গন্ধ বাহির হইয়াছে। হাওয়াটা যেন একটু গরম। পুতুল গোছানো প্রায় শেষ হইয়াছে। অপু আসিয়া বলিল, তুই বুঝি আমার বাক্স থেকে ছোট আরশিখানা বের করে নিয়েছিস দিদি? হু, আরশি তো আমার। আমি তো আগে দেখে পেয়েছিলাম, তক্তপোষের নিচে পড়েছিল। যাও, আমি আমার আরশি বক্সে রেখে দিব। বেটা ছেলে আবার আরশি নিয়ে কী হবে? বা রে, তোমার আরশি বই কি? ও পাড়ার খুড়িমাদের বাড়ি থেকে মা তো দিত, কি বেত্তেরা আরশি এনেছিল। করিয়া সে দিদির পুতুলের বাক্সের কাছে বসিয়া পড়িয়া তাহার মধ্যে আরশি খুঁজতে লাগিল। দুর্গা ভাইয়ের গালে এক চড় দিয়া বলিল, দুষ্টু কোথাকার, আমি পুতুল গুছিয়ে রেখেছি আর উনি হাগুল কুগুল করছেন। যা, আমার বক্সে হাত দিতে হবে না তোমায়, দেব না আমি আরশি। কিন্তু কথা শেষ না হইতেই অপু ঝাপড়াইয়া তাহার ঘাড়ের উপর পড়িয়া তাহার রুক্ষ চুলের গোছা টানিয়া আছড়াইয়া কামড়াইয়া তাহাকে অস্থির করিয়া তুলিল। কান্না আটকানো গলায় বলিতে লাগিল, কেন তুমি আমাকে মারবে? আমার লাগে না বুঝি? দাও আমায়, মাকে বলে দেব লক্ষ্মীর চুপড়ি থেকে আলতা চুরি করেছ। আলতা চুরির কথায় দুর্গা খেপিয়া গেল। ভাইয়ের কান ধরিয়া তাহাকে ঝাঁকুনি দিয়া উপরি উপরি কয়েকটা চর দিতে দিতে বলল, আলতা নিয়েছি? আমি আলতা নিয়েছি? লক্ষ্মী ছাড়া দুষ্টু বাদর। আর তুমি যে লক্ষ্মীর চুপড়ি গা থেকে খুরগুলি করে নিয়েছিলে, মাকে বলে দেব? চিৎকার, কান্না ও মারামারির শব্দ শুনিয়া সর্বজয়া ছুটিয়া আসিল। ততক্ষণে দুর্গা অপুর কান ধরিয়া তাহাকে মাটিতে প্রায় শোয়াইয়া ফেলিয়াছে। অপুও প্রাণপণে দুর্গার চুলের গোছা মুটি পাকাইয়া টানিয়া এরপুর ধরিয়াছে যে দুর্গার মাথা তুলিবার ক্ষমতা নাই। অপুর লাগিয়াছিল বেশি। সে কাঁদিতে কাঁদিতে বলিল, দেখো না মা, আমার আরশিখানা বাক্স থেকে বের করে নিজের বাক্সে রেখে দিয়েছে, দিচ্ছে না, এমন চর মেরেছে গালে। দুর্গা প্রতিবাদ করিয়া বলিল, না মা, দেখো না, আমার পুতুলে বাক্স গোছাচ্ছি, ও এসছে সেগুলো সব। দুর্গা আসিয়া মেয়ের পিঠের উপর দুম দুম করিয়া সজোরে কয়েকটা কিল বসাইয়া দিয়া বলিল, ধারি মেয়ে, কেন তুই ওর গায়ে হাত দিবি যখন তখন? ওতে আর তোর তফাৎ জানিস? আরশি আরশি তোমার কোন পিণ্ডিতে লাগবে শুনি? কথায় কথায় উনি জান টেনে মেরে মরতে। মরণ আর কি, পুতুলের বাক্স রোসো। কথা শেষ না করিয়াই মেয়ের গুছানো পুতুলের বাক্স উঠাইয়া এক টান মারিয়া বাহিরের উঠানে আছাড় দিয়া ফেলিয়া দিল। ধারি মেয়ের কোনো কাজ নেই, কেবল খাওয়া আর পাড়ায় টোটো করে ঘুরে বেড়ানো, আর কেবল পুতুলের বাক্স। ওসব টেনে এক্ষুনি বাঁশবাগানে ফেলে দিয়ে আসছি, দিচ্ছি তোমার খেলা গুছিয়ে একেবারে। দুর্গার মুখ দিয়ে কথা বাহির হইল না। পুতুলের বাক্স তাহার প্রাণ। দিনের মধ্যে 10 বার সে পুতুলের বাক্স গোছায়। পুতুলের রাংতা, ছাপানো কাপড়, আলতা, কত কষ্টের সংগ্রহ করা নাটফল, টিন মোড়া আরশিখানা, পাখির বাসা, সব অন্ধকারে উঠানের মধ্যে কোথায় কি চড়াইয়া পড়িল। মাঝে তাহার পুতুলের বাক্স এরূপ নির্মমভাবে ফেলিয়া দিতে পারে, একথা কখনো সে ভাবিতে পারিত না। কত কষ্টে কত জায়গা হইতে জোগাড় করা জিনিস, ইহার মধ্যে কোনো কথা বলিতে সাহস না করিয়া সে কেন অবাক হইয়া রইল। অপুর কাছেও বোধ হয় শাস্তিটা বেশি কঠোর বলিয়াই ঠেকিল। সে আর কোনো কথা বলিল না, চুপচাপ গিয়া শুইয়া পড়িল। রাত্রি অনেক হইয়াছে। মেঝেতে কেরোসিন তেলের গন্ধ বাহির হইতেছে। ঘরের মধ্যে বাঁশবাগানের মশা বিন বিন করিতেছে। খানিক্ষণ বসিয়া বসিয়া দুর্গা গিয়া চুপ করিয়া শুইয়া পড়িল। ভাঙা জানালা দিয়া ফাগুন জ্যোৎস্নার আলো বিছানা পড়িয়াছে।
পুরো ভিটার দিকে হইতে ভুর ভুর করিয়া লেবু ফুলের গন্ধ আসিতেছে। একবার তাহার মনে হইল উঠানে গিয়া পুতুলের বাক্সটা ও ছড়ানো জিনিসগুলি তুলিয়া আনে, কাল সকালে কি আর পাওয়া যাইবে? কত কষ্টের জিনিসগুলা, কিন্তু সাহস পাইল না। আনতে গেলে মা যদি আবার মারে। অনেকখানি কাটিয়া গেল। হঠাৎ সে গায়ের উপর কাহার হাত অনুভব করিল। অপু ভয়ে ভয়ে ডাকিল, দিদি। দুর্গা কোনো জবাব দেবার পূর্বেই অপু বালিশে মুখ গুজিয়া হাউ হাউ করিয়া কাঁদিয়া কাঁদিয়া উঠিল। আমি আর করব না, আমার উপর রাগ করিস না দিদি, তোর পায়ে পড়ি। কান্নার আবেগে তাহার গলা আটকাইয়া যাইতে লাগিল। দুর্গা প্রথমটা বিস্মিত হইল, পরে সে উঠিয়া বসিয়া ভাইয়ের কান্না থামাবার চেষ্টা করিতে লাগিল। কাঁদিস নে, চুপ চুপ, মা শুনতে পেলে আমায় আবার বকবে। চুপ, কাঁদতে নেই। আচ্ছা, আমি রাগ করব না, কাঁদো না, ছি, চুপ। তাহার ভয় হইতেছিল অপুর কান্না শুনিলে মা আবার হয়তো তাহাকেই মারিবে। অনেকে করিয়া সে ভাইয়ের কান্না থামাইল। পরে শুইয়া শুইয়া তাহাকে নানা গল্প, বিশেষত রানুর দিদির বিয়ের কথা বলিতে লাগিল। এ কথা ও কথার পর অপু দিদির গায়ে হাত দিয়া চুপি চুপি বলিল, একটা কথা বলবো দিদি, তোর সঙ্গে মাস্টার মশাইয়ের বিয়ে হবে। দুর্গার লজ্জা হইল, সঙ্গে সঙ্গে তাহার অত্যন্ত কৌতূহল হইল, কিন্তু ছোট ভাইয়ের কাছে এ সম্বন্ধে কোনো কথাবার্তা বলিতে তাহার সংকোচ হওয়াতে সে চুপ করিয়া রহিল। অপু আবার বলিল, খুড়িমা বলছিল রানুর মায়ের কাছে আজ বিকালে। মাস্টার মশাই নাকি অমত নেই। কৌতূহলের আবেগে চুপ করিয়া থাকা অসম্ভব হইয়া উঠিল। সে তাচ্ছিল্যের সুরে বলিল, হ্যাঁ বলছিস, যা, তোর স্যাব যেমন কথা। অপু প্রায় বিছানায় উঠিয়া বসিল। সত্যি বলছি দিদি, তোর গা ছুঁয়ে বলছি। আমি সেখানে দাঁড়িয়ে, আমাকে দেখেই তো কথা উঠলো। বাবাকে দিয়ে পত্তর লেখাবে সে মাস্টার মশাইয়ের বাবা, যেখানে থাকেন সেখানে। মা জানে। আমি এসে মাকে জিজ্ঞেস করলাম ভাববো, ভুলেই গিয়েছি। জিজ্ঞেস করবো দিদি, মা বোধহয় শোনেনি, কাল খুড়িমা মাকে ডেকে নিয়ে বলবে বলছিস। পরে সে বলিল, তুই কত রেলগাড়ি চড়বি দেখিস, মাস্টার মশাইরা থাকেন এখান থেকে অনেক দূরে, রেলে যেতে হয়। দুর্গা চুপ করিয়া রহিল। সে রেলগাড়ির ছবি দেখিয়াছে, অপুর একখানা বইয়ের মধ্যে আছে, খুব লম্বা, অনেকগুলা চাকা, সামনের দিকে কল, সেখানে আগুন দেয়া আছে, ধোঁয়া ওড়ে। রেলগাড়ির আগাগোড়া লোহার, চাকাও তাই, গরুর গাড়ির মতো কাঠের চাকা নয়। রেল লাইনের ধারে কোনো খড়ের বাড়ি নাই, থাকিতে পারে না, পুড়িয়া যায়। রেলগাড়ি যখন চলে তখন তাহার নল হইতে আগুন বাহির হয় কি না। সেই ভাইয়ের গায়ে হাত বুলাইয়া দিল, তোকেও সঙ্গে করে নিয়ে যাব। তারপর দুজনেই চুপ করিয়া ঘুমাইবার জোগাড় করিল। ঘুমাইতে গিয়ে একটা কথা বারবার দুর্গার মনে হইতেছিল, ঠাকুর সুদর্শন তাহার কথা শুনিয়াছে। আজই তো সুদর্শনের কাছে সে, ঠাকুরের বড্ড দয়া। মা তো ঠিক কথা বললে। অপু বলিল, লীলাদির জন্য কেমন চমৎকার শাড়ি আনা হয়েছে। আজ লীলাদির কাকা বিয়ের জন্য কিনে এনেছে রানাঘাট থেকে। শেষ জেঠিমা বললে বালুচরের শাড়ি। দুর্গা হাসি মুখে বললে, একটা ছড়া জানিস? পিসি বলতো, বালুচরে একটা কথা কই, মোষের পেটে ময়ূর ছানা দেখে এলাম শুই।